আসসালামু আলাইকুম। সকলকে ওয়েলকাম করছি আজকের ক্লাসে। পুরো ক্লাস জুড়ে আমরা মূলত জারণ বিজারণ নিয়ে আলোচনা করব। ক্লাসের প্রথম অংশে আমরা জারণ বিজারণের বেসিক থিওরিগুলো আলোচনা করে নিব। তারপর কিছু জারণ বিজারণ অর্ধবিক্রিয়া আয়ন ইলেকট্রন পদ্ধতিতে সমতাকরণ করব। ক্লাস শেষে থাকছে কিছু বিগত বছর আসা বোর্ড প্রশ্নের সমাধান। যারা আমরা মূলত একাডেমিক প্রিপারেশন নিচ্ছি তাদের জন্য এই ক্লাসটা প্রেফারেবল হবে, তাদের জন্য বেশি ইফেক্টিভ হবে। প্রথমত কনসেপ্টটা ক্লিয়ার করার জন্য, দেন এইচএসসির জন্য যে বোর্ড পরীক্ষায় কি ধরনের সিকিউ আসে জারণ বিজারণ থেকে সেটা আমরা প্র্যাকটিস করব। তাহলে চলো শুরু করা যাক। আমরা যদি এই বিক্রিয়াটা একটু লক্ষ্য করি তাহলে দেখা যাবে যে জিঙ্ক এর ক্ষেত্রে পরিবর্তন ঘটেছে জারণ মানে। জিঙ্ক প্রথমে একটা পরমাণু হিসেবে ছিল, সে দুটো ইলেকট্রন ত্যাগ করে জিঙ্ক 2+ ক্যাটায়নে পরিণত হয়েছে। একইভাবে হাইড্রোজেনের ক্ষেত্রে উল্টো জিনিসটা ঘটেছে। কি? হাইড্রোজেন অলরেডি H+ ক্যাটায়ন হিসেবে ছিল, দুটো H+ আয়ন ছিল, সে জিঙ্ক কর্তৃক ত্যাগকৃত ইলেকট্রন নিজে গ্রহণ করে হাইড্রোজেন পরমাণু এবং পরবর্তীতে দুইটি হাইড্রোজেন পরমাণু একত্রিত হয়ে H2 অথবা একটি হাইড্রোজেন গ্যাসের অণু তৈরি করেছে। তাহলে এই যে দুটো বিক্রিয়া ঘটলো এদেরকে একত্রে বলা হয় জারণ বিজারণ বিক্রিয়া বা রেডক্স বিক্রিয়া। কিভাবে? প্রথম যে বিক্রিয়াটা এখানে জিঙ্ক ইলেকট্রন ত্যাগ করতেছে, তাই এই বিক্রিয়াটাকে বলা হয় জারণ বিক্রিয়া। এগুলো মোরলেস আমরা ছোটবেলা থেকেই শিখে আসছি। আর যে বিক্রিয়া ইলেকট্রনের গ্রহণ ঘটে তাকে বলা হয় হচ্ছে বিজারণ বিক্রিয়া। আর যে সাবস্টেন্সটা আমাদের জারণ সম্পন্ন করছে তাকে বলা হবে হচ্ছে বিজারক। অর্থাৎ এক্ষেত্রে জিঙ্ক হয়ে যাবে আমাদের বিজারক। আমরা কিন্তু জানি যে ধাতুগুলো হচ্ছে বিজারক হিসেবে কাজ করে। আর এক্ষেত্রে বিজারণ সম্পন্নকারী H+ আয়ন হয়ে যাবে হচ্ছে জারক। এই হচ্ছে ইনিশিয়াল কিছু আইডিয়া আমাদের রাখা লাগবে। দেন আমরা একটু লক্ষ্য করি জিঙ্কের ক্ষেত্রে জারণ মানের পরিবর্তনটা। জিঙ্ক প্রথমে ছিল 0, একটি মুক্ত পরমাণু হিসেবে যখন একটা মৌল থাকে তখন তার জারণ মান হয় হচ্ছে 0। আর পরবর্তীতে 2+ আয়ন আকারে গেছে। তাহলে এক্ষেত্রে জিঙ্কের ক্ষেত্রে জারণ মান বৃদ্ধি পেয়েছে। তাহলে আমরা বলতে পারি জারণ মান বৃদ্ধি পেলে কিন্তু সেটা জারণ বিক্রিয়া হয়। এই আইডিয়াটা খুবই গুরুত্বপূর্ণ। তাহলে জারণ মান এক্ষেত্রে বৃদ্ধি পেয়েছে দেখে এটা জারণ বিক্রিয়া। অপরদিকে হাইড্রোজেনের ক্ষেত্রে লক্ষ্য করলে দেখা যাবে হাইড্রোজেন শুরুতেই ছিল +1 আকারে, একটা হাইড্রোজেন +1 আকারে ছিল। পরবর্তীতে বিক্রিয়া করে ও হচ্ছে একটা মুক্ত পরমাণু বা হাইড্রোজেন অণুতে পরিণত হয়েছে যেখানে ওর জারণ মান হবে 0। অর্থাৎ এক্ষেত্রে জারণ মানের হ্রাস ঘটেছে, তাই কিন্তু এটাকে বলা হচ্ছে বিজারণ বিক্রিয়া। তাহলে আমরা এক্ষেত্রে বলতে পারি যে বিজারণ বিক্রিয়ায় কিন্তু জারণ মানের হ্রাস ঘটে। আমি যদি আলাদা করে বলে দিই যে জারণ বিক্রিয়ায় আমাদের যে জারণ মান সেটা কিন্তু বৃদ্ধি পায়, অপরদিকে বিজারণ বিক্রিয়ায় কিন্তু জারণ মান হ্রাস পায়। এই হচ্ছে মোটামুটি ইনিশিয়াল কিছু আইডিয়া যেটা আমাদের রাখাই লাগবে। এখন মোটামুটি আমরা সামনের দিকে অগ্রসর হতে পারি। এগুলো মোরলেস আমরা ছোটবেলায় শিখে আসছি। আচ্ছা, দেখো এই ক্ষেত্রে আমি কিছু জারকের লিস্ট নিয়েছি। এদেরকে নিয়ে আমাদের যে জারণ বিজারণ অর্ধবিক্রিয়াগুলো সমতাকরণ করতে হবে এদেরকে নিয়েই আসবে, তাই আমরা এদেরকে নিয়ে করব। এক্ষেত্রে প্রথম যে যৌগটা লেখা হয়েছে KMnO4 বা পটাশিয়াম পারম্যাঙ্গানেট, সেখানে পটাশিয়াম প্লাসটা হচ্ছে দর্শক আয়ন হয়। দর্শক আয়ন বলতে বোঝায় যে আয়নটার জারণ মানের কোনো পরিবর্তন হয় না, বিক্রিয়ার আগে এবং পরে সে পটাশিয়াম প্লাস আকারেই থেকে যাবে। তো আমরা ওইটা নিয়ে কাজ করব না। আমাদের টার্গেট হবে হচ্ছে MnO4, একটা পটাশিয়াম বাদ দিয়ে দিলে মাইনাস, এই পারম্যাঙ্গানেট আয়নটা নিয়ে। দেখা যায় অম্লীয় মাধ্যমে, আমরা কিন্তু এক্ষেত্রে করতেছি হচ্ছে অম্লীয় মাধ্যমে অর্থাৎ অ্যাসিডিক মাধ্যমে এই জারণ বিজারণ বিক্রিয়াটা করব, তখন ওর ক্ষেত্রে বিক্রিয়াটা কি হয় বা এই জারকের বিক্রিয়াটা কি হয় সেটা লেখার ট্রাই করতেছি। MnO4 অ্যাকচুয়ালি ডিরেক্টলি মনে রাখতে হবে Mn2+ এ কনভার্ট হয়। আমাদের এই জিনিসটা মনে রাখতে হবে যে KMnO4 এর যে MnO4- বা পারম্যাঙ্গানেট আয়ন সে অ্যাসিডিক মিডিয়ামে জারণ বিজারণ বিক্রিয়ার সময় Mn2+ আয়নে পরিণত হয়। এরপর বুঝে জারকের অণুতে যতগুলো অক্সিজেন থাকবে আমরা উৎপাদে ততগুলো পানি দিয়ে দিব। তাই দেখো আমি 4টা পানি দিয়ে দিচ্ছি, 4টা অক্সিজেন ছিল দেখে। এখন ডান পক্ষে দেখো আমাদের 4 দুগুণে 8টা হাইড্রোজেন হয়ে গেছে না? আমরা যেহেতু অ্যাসিডিক মিডিয়ামে আসি তাই বিক্রিয়কে 8টা H+ দিয়ে দিতে হবে বা প্রোটন দিয়ে দিতে হবে। এখন আমাদের করতে হবে চার্জের ব্যালেন্সিং। আমরা লক্ষ্য করব বাম দিকে চার্জ আছে 8টা পজিটিভ, একটা নেগেটিভ অর্থাৎ +7, আর ডান দিকে চার্জ আছে +2। তাহলে আমরা যদি বাম দিকে 5টা ইলেকট্রন দিয়ে দিই তাহলেই কিন্তু আমাদের চার্জের ভারসাম্যটা হয়ে যায় পুরোপুরি। তাহলে আমরা এখানে বলতে পারি যে এই বিক্রিয়াটাতে কিন্তু পারম্যাঙ্গানেট আয়ন অ্যাকচুয়ালি 5টা ইলেকট্রন গ্রহণ করতেছে, তার জন্যই কিন্তু ও জারক, কারণ জারক হচ্ছে বিজারণ বিক্রিয়া সম্পন্ন করে। এই হচ্ছে আমাদের পটাশিয়াম পারম্যাঙ্গানেট আয়ন যে বিক্রিয়াটা সম্পন্ন করে। একই জিনিস আমি পরেরটার ক্ষেত্রেও বলতেছি, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। এক্ষেত্রেও পটাশিয়াম প্লাসটা দর্শক আয়ন হিসেবে থাকে। তাহলে আমাদের কাজ করতে হবে হচ্ছে Cr2O7 আয়নটা নিয়ে, এবং এক্ষেত্রে চার্জটা হবে
2 মাইনাস পটাশিয়াম ডাইক্রোমেটের পটাশিয়ামকে বাদ দিলে যে ডাইক্রোমেট আয়নটা থাকে সেটা নিয়ে আমরা কাজ করতেছি। এক্ষেত্রে ডাইক্রোমেট থেকে মনে রাখতে হবে ক্রোমিয়াম 3+ কনভার্ট হয়, এটা মনে রাখতেই হবে। দেন আমরা যাই সামনে, ক্রোমিয়াম যেহেতু দুটো পরমাণু ছিল তাই এক্ষেত্রে আমি সামনে একটা 2 দিচ্ছি। দেন আগের মতো জারকের অণুতে যেহেতু 7টা অক্সিজেন আছে তাই আমার উৎপাদে 7টা H2O বা পানি দিয়ে দিতে হবে। এখন পানি দিয়ে দেওয়াতে ডান পক্ষে বা উৎপাদে 14টা হাইড্রোজেন হয়ে গেছে। আমরা অ্যাসিডিক মিডিয়ামে বিক্রিয়াগুলো করতেছি, তার কারণে আমরা এখন বিক্রিয়কের বেলায় 14টা H+ দিয়ে দিব, যতগুলো হাইড্রোজেন ছিল ততগুলো H+ দিয়ে দিব। আবার চার্জের ব্যালেন্সিং করতে হবে। বাম পক্ষে দেখা যায় 14+ আর 2- অর্থাৎ 12টা পজিটিভ, আর ডান পক্ষে 2টা 3+ আছে অর্থাৎ 3 দুগুণে 6টা পজিটিভ। তাহলে আমি যদি বাম পক্ষে 6টা ইলেকট্রন দিয়ে দিই তাহলে কিন্তু চার্জের ভারসাম্য হয়ে যাচ্ছে। তাহলে ও হচ্ছে এইভাবে বিক্রিয়াটা সম্পন্ন করে। একইভাবে আমি যদি পরেরটাই যাই, এক্ষেত্রে H+ আয়নটা হচ্ছে দর্শক আয়ন। সো আমরা শুধু নিব O2 2- আয়ন। এখান থেকে অ্যাকচুয়ালি তৈরি হয় O2- আয়ন। বুঝতে হবে এখানে কিন্তু দুটো অক্সিজেন আছে, অর্থাৎ একটা অক্সিজেনের চার্জ কিন্তু -1, দুটো মিলে 2- হয়েছে। আর আমাদের উৎপাদ যেটা তৈরি হয়েছে সেখানে একজনই 2-, তাহলে দুইজন যদি থাকে তাহলে কত হয়ে যাবে 2 × 2-। এবং এক্ষেত্রে লক্ষ্য করা যায় যে অক্সিজেনের ব্যালেন্সিং হয়ে গেছে, তাহলে শুধু চার্জের ব্যালেন্সিংটা করলেই মিলে যাবে। বাম পক্ষে চার্জ হয়ে গেছে 4 দুগুণে -4, ডান পক্ষে কিন্তু -2 জাস্ট। তার জন্য আমি বাম পক্ষে শুধু 2টা ইলেকট্রন অ্যাড করে দিলেই কিন্তু আমাদের কাঙ্ক্ষিত বিক্রিয়াটা সমতাকরণ হয়ে যাচ্ছে। একইভাবে এক্ষেত্রে Cl- আয়নটা হচ্ছে দর্শক আয়ন। তো আমি নিব হচ্ছে Fe3+। Fe3+ যখন জারক হিসেবে কাজ করে তখন ডিরেক্টলি Fe2+ এ কনভার্ট হয়, এবং বোঝাই যাচ্ছে যে Fe3+ থেকে Fe2+ এ যেতে হলে একটা ইলেকট্রন গ্রহণ করতে হবে, জাস্ট একটা ইলেকট্রনের পার্থক্য। একইভাবে কপার সালফেটে থাকা সালফেটটা দর্শক আয়ন, এক্ষেত্রে আছে কপার 2+। সেই কপার 2+ একটা ইলেকট্রন গ্রহণ করে কপার+ আয়নে পরিণত হয়। এক্ষেত্রে সকলের কিন্তু এই আউটপুটটা মনে রাখতে হবে যে কপার 2+ থেকে কপার+ তৈরি হয়, Fe3+ থেকে Fe2+ তৈরি হয়, এরপরে O2 2- থেকে O2- তৈরি হয়, এরপর Cr2O7 বা আমাদের ডাইক্রোমেট আয়ন থেকে ক্রোমিয়াম 3+ আয়ন তৈরি হয়। যেহেতু দুটো ছিল তাই আমি 2 দিয়ে সমতাকরণ করছি। আমাদের পারম্যাঙ্গানেট আয়ন থেকে Mn2+ আয়ন তৈরি হয়, এটা মনে রাখতে হবে। কারণ ইলেকট্রনের যে ব্যালেন্সিংটা সেটা আমরা চার্জের ব্যালেন্সিং ছাড়াও এভাবেও বলতে পারি। একটু লক্ষ্য করলে দেখা যাবে যে এই পারম্যাঙ্গানেট আয়নে ম্যাঙ্গানিজের যে জারণ মান সেটা হচ্ছে +7। লক্ষ্য করো তো, ও +7 থেকে +2 তে কনভার্ট হয়েছে না? তাহলে জারণ মান যেহেতু কমেছে ওর অবশ্যই বিজারণ বিক্রিয়া, এবং 5টা ইলেকট্রন গ্রহণ করেই কিন্তু +7 থেকে +2 তে আসা যাবে। এটা এইভাবেও চিন্তা করা যায়। একইভাবে এক্ষেত্রে ক্রোমিয়ামের জারণ মান করলে দেখা যাবে +6 আসতেছে। ও +6 থেকে +3 তে যাবে, কিন্তু ক্রোমিয়াম ছিল 2টা। তাহলে একজনের জন্য লাগবে 3টা ইলেকট্রন, তাই দুইজনের জন্য লাগতেছে কিন্তু 6টা ইলেকট্রন। একইভাবে অক্সিজেনের জন্য একটা অক্সিজেন আগে ছিল O- পরবর্তীতেও কনভার্ট হয়েছে O2-। তাহলে একজনের জন্য লাগবে একটা ইলেকট্রন, দুইজনের জন্য কিন্তু আমার লেগে যাবে দুটো ইলেকট্রন। এই জন্য বিক্রিয়াটা এরকম হয়েছে, এভাবে করে আমরা চিন্তা করতে পারি। একইভাবে লাস্টের দুইটা তো ইজিলি দেখাই যাচ্ছে। এই হলো আমাদের জারকের যে বিক্রিয়াগুলো আমরা আয়ন ইলেকট্রন পদ্ধতিতে যখন সামনে সমতাকরণ করব জারণ বিজারণ বিক্রিয়া, তখন এই ফান্ডামেন্টালসটা আমাদের খুবই ক্লিয়ারলি মাথায় রাখতে হবে। এবং এই ক্ষেত্রে আমি একটু ফোকাস করতে বলবো এই যে ওদের কতগুলো ইলেকট্রন গ্রহণ ঘটতেছে এটার উপর। এক্ষেত্রে পারম্যাঙ্গানেট কিন্তু 5টা ইলেকট্রন গ্রহণ করে, তাই পারম্যাঙ্গানেটের যে তুল্য সংখ্যা E সেটার ভ্যালু কিন্তু 5। একইভাবে ডাইক্রোমেট পটাশিয়াম, পারম্যাঙ্গানেট পরে পটাশিয়াম ডাইক্রোমেট, সে কিন্তু 6টা ইলেকট্রন গ্রহণ করেছে, তাই ওর যে তুল্য সংখ্যা সেটা কিন্তু হবে 6, এবং এগুলো অম্লীয় মাধ্যম বা অ্যাসিডিক মিডিয়ামে আমরা করতেছি। একইভাবে পারক্সাইড অ্যাকচুয়ালি একটা উভধর্মী সাবস্টেন্স, মানে ও জারক বিজারক উভয় হিসেবে থাকতে পারে। যখন জারক হিসেবে থাকবে তখন ওর তুল্য সংখ্যা কিন্তু হচ্ছে 2, কারণ দুটো ইলেকট্রনও গ্রহণ করতেছে। একইভাবে আয়রনের বেলা এটা হয়ে যাবে 1, কারণ একটা গ্রহণ করতেছে। কপারের বেলা হয়ে যাবে 1। এই তুল্য সংখ্যাগুলো আমাদের সামনে অনেকভাবে কাজে লাগতে পারে, তাই আমি আলাদা করে বলে দিলাম। এই হচ্ছে আমাদের পুরো জারক নিয়ে আলোচনা। এবার আমরা চলে যাব বিজারকের ক্ষেত্রে। জারকের তুলনায় বিজারক নিয়ে ক্যালকুলেশনটা তুলনামূলক ইজিয়ার, বা বিক্রিয়ার সমতাকরণটা তুলনামূলক ইজিয়ার। কিভাবে? এক্ষেত্রে আমাদের দর্শক আয়নগুলো বাদ দিতে হবে। H2 বা এক্ষেত্রে H+ আয়নটা হচ্ছে আমাদের দর্শক আয়ন। তো এক্ষেত্রে আছে সালফাইড আয়ন। যতগুলো অ্যানায়ন আছে তাদের ক্ষেত্রে কিন্তু অলওয়েজ হয় লাস্টে, যেমন ক্লোরাইড, ফ্লুরাইড, সালফাইড, নাইট্রাইট এরকম আকারে। তাহলে এই সালফাইড আয়নটা পরবর্তীতে পরিণত হয় সালফার পরমাণুতে। তাহলে এক্ষেত্রে বোঝাই যাচ্ছে যে দুটো যে নেগেটিভ চার্জ ছিল ও অবশ্যই সেই দুটো ইলেকট্রন ত্যাগ করে দিছে, এবং এটা কিন্তু তাহলে জারণ বিক্রিয়া। এই কারণেই কিন্তু হাইড্রোজেন সালফাইড হয়ে গেছে একটা বিজারক। একইভাবে পরেরটায় যদি চলে যাই, এক্ষেত্রে H+ কে ফেলে দিলে থাকবে O2 2-। ভাইয়া বলছিলাম যে ও কিন্তু অ্যাকচুয়ালি উভধর্মী সাবস্টেন্স। আগেরবার আমরা দেখছি ও জারক হিসেবে কাজ করছে, এখন বিজারক হিসেবে কাজ করতেছে। জারকের বেলায় দেখো ও কিন্তু কনভার্ট হতো O2-, O2-। আর বিজারকের বেলায় ও কনভার্ট হবে ডিরেক্টলি অক্সিজেন পরমাণুতে, বা বলা যায় দুটো অক্সিজেন পরমাণু একত্রে মিলে একটি অক্সিজেন গ্যাসের অণু তৈরি করবে, বা O2 তে কনভার্ট হবে। এবং এক্ষেত্রেও কিন্তু 2- ছিল দেখে পরবর্তীতে দুটো ইলেকট্রন ছেড়ে দিচ্ছে। ক্লিয়ার কিনা? আমাদের কিন্তু এইগুলো মনে রাখতে হবে যে কিসে কনভার্ট হচ্ছে। একইভাবে এক্ষেত্রে আমাদের
অক্সালিক অ্যাসিড, সেখানে আমাদের H প্লাসটা দর্শক আয়ন, তাহলে থাকতেছে অক্সালেট আয়ন C2O4 2-। অক্সালিক অ্যাসিডটা অ্যাকচুয়ালি এইভাবে থাকে, আমাদের দুটো কার্বক্সিলিক মূলক একসাথে যুক্ত থাকে, সেখান থেকে এই দুটো হাইড্রোজেনকে আমরা ছেড়ে দিছি, তাই হয়ে গেছে অক্সালেট আয়ন। আচ্ছা, সেই অক্সালিক আয়ন থেকে তৈরি হয় হচ্ছে কার্বন ডাই অক্সাইড। লক্ষ্য করো কার্বন দুটো ছিল না, তাই এখানে আগে 2 দ্বারা গুণ করে দিতে হবে। এখন দেখো সমতাকরণ হয়ে গেছে, কিন্তু চার্জের সমতাকরণ বাকি। ডান পক্ষে যদি আমি দুটো ইলেকট্রন দিয়ে দিই তাহলে -2 মিলে যাচ্ছে, এই হচ্ছে ওর বিক্রিয়াটা। এক্ষেত্রে আয়োডিন আছে মাইনাস আকারে, আয়োডিন আই থেকে আই পরমাণু হবে, তো দুটো আয়োডিন থাকলে I2 হয়ে যাবে আর কি, বাট একটার জন্য কিন্তু এরকম বিক্রিয়া হচ্ছে। বাস একইভাবে Fe2+, এখন হচ্ছে আগের বিক্রিয়াটার ইনভার্স। আগে ছিল Fe3+ থেকে 2+, এখন আমরা যাচ্ছি Fe2+ থেকে 3+, এবং এক্ষেত্রেও কিন্তু বোঝা যাচ্ছে তাহলে 3টা ইলেকট্রন, সরি 3+ যেহেতু চার্জ হয়ে গেছে তাহলে একটা ইলেকট্রন ত্যাগ করতে হবে। এই ক্ষেত্রে একটু ক্রিটিক্যাল এই উদাহরণটা, সোডিয়াম প্লাসটা তো হচ্ছে আমাদের দর্শক আয়ন, তাই ওকে আমি বাদ রাখলাম। তাহলে কি থাকতেছে S2O3 2-। এখান থেকে ও অ্যাকচুয়ালি কনভার্ট হয় S4O6 2-. তাহলে ভাইয়াকে কিন্তু এখানে কত দ্বারা গুণ করতে হবে বলতো? বাম পক্ষে 2 দ্বারা গুণ করে না করে আমরা সবসময় কাজটা করব হচ্ছে উৎপাদের বেলায় বাম পক্ষে কোনো কিছু চেঞ্জ করবো না বা বিক্রিয়কে চেঞ্জ করবো না, তো এখানে দিতে হবে হাফ। এখন এখান থেকে যেহেতু চার্জটা সমান, তাই অনেকে মনে করতে পারে এক্ষেত্রে হয়তো কোনো ইলেকট্রনের ত্যাগ বা গ্রহণ ঘটে নাই। আসলে লক্ষ্য করে দেখো, এই যোগে সালফারের জারণ মানটা আসবে প্লাস, করে দেখলে আসতেছে +2, আর পরের যোগটায় সালফার জারণ মান আসতেছে +2.5। এখন সালফার একটার ক্ষেত্রে পার্থক্য ঘটেছে 0.5 এর, তাহলে দুটো সালফারের জন্য কয়টার পার্থক্য ঘটবে? 0.5 ইন্টু 2, অর্থাৎ একটা ইলেকট্রনের। এই কারণেই কিন্তু দেখো, যেহেতু জারণ মান বেড়ে গেছে, জারণ মান কোন বিক্রিয়ায় বাড়ে? জারণ বিক্রিয়ায়, অর্থাৎ এক্ষেত্রে ইলেকট্রনের ত্যাগ ঘটবে, এই জন্য একটা ইলেকট্রন এখানে ত্যাগ করে দিতে হবে। এই উদাহরণটা একটু ক্রিটিক্যাল। এক্ষেত্রে আসলে হয় কি, সোডিয়াম থায়োসালফেট থেকে সোডিয়াম টেট্রাথায়োনেটে পরিণত হয়। পরের যৌগটার সংকেত বা আয়নের সংকেত বা নামটা হচ্ছে টেট্রাথায়োনেট আয়ন, আর প্রথমটা ছিল হচ্ছে থায়োসালফেট। কিভাবে আসছে আমরা সবাই কিন্তু জানি, SO4 2- কিন্তু সালফেট আয়ন। যে কোনো একটা যৌগ থেকে আমরা যদি একটা অক্সিজেন অপসারণ করে দিই এবং একটা অতিরিক্ত সালফার ঢুকাই, তাহলে সেটাকে বলা হবে থায়োসালফেট, মানে নামের আগে থায়ো যুক্তকরণ হবে। যেমন এখানে আমি একটা অক্সিজেন কমাইলাম 3 দিলাম, আর একটা অতিরিক্ত সালফার আনবো S2, আর আগে 2- ছিল, তাই উপরেটা ছিল সালফেট আর পরেরটা কিন্তু হয়ে গেছে থায়োসালফেট। এটা নিয়ে আমরা নিচে কাজ করছি। বাস, এটা দিয়ে আমাদের খুব একটা বিক্রিয়া আসবে না, বাট জাস্ট জানার জন্য যে এই বিক্রিয়াটা কিন্তু একটা ইলেকট্রনের আদান প্রদান হয়। তাহলে দেখো এক্ষেত্রেও কিন্তু তুল্য সংখ্যা আমরা একটু লক্ষ্য করতে পারি, যে প্রথম কথা এটা তো মনে রাখতেই হবে কার থেকে কিসে কনভার্ট হচ্ছে, এই 5টার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। দেন ইলেকট্রন সংখ্যাটা, যেহেতু হাইড্রোজেন সালফাইডের বেলা দুটো ইলেকট্রনের ত্যাগ ঘটে, তাই এখানে তুল্য সংখ্যা 2, পরেরটার ক্ষেত্রেও 2, এখানেও 2। পটাশিয়াম আয়োডাইড বা আয়োডাইড আয়নের জন্য কিন্তু তুল্য সংখ্যা 1, এবং ফেরাস আয়নের জন্য কিন্তু আমাদের তুল্য সংখ্যা 1, লাস্টেরটার জন্য তুল্য সংখ্যা 1 আসতেছে। এইভাবে আর কি আমরা পুরো জারক বিজারকের অ্যানালাইসিসটা করলাম। এখন চলো আমাদের পরীক্ষায় এইভাবে থাকবে কোয়েশ্চেনগুলো, অর্থাৎ আমাদেরকে এরকম একটা জারণ বিজারণ বিক্রিয়া সমতাকরণ করতে দিবে সেটার আউটপুট সহ, এবং এটা আমাদের করতে হবে আয়ন ইলেকট্রন পদ্ধতিতে। মাত্র আমরা যে বেসিকটা শিখলাম এই ছোট ছোট বিক্রিয়াগুলোকে কাজে লাগিয়ে, তাহলে চলো সেটা শুরু করা যাক। দেখো আমরা যে বলতেছিলাম অম্লীয় মাধ্যমে, সেটা দ্বারা কি বোঝাতাম? এক্ষেত্রে পটাশিয়াম ডাইক্রোমেট, এটা কিন্তু আমাদের কি বলতো, এটা কিন্তু আমাদের জারক, অর্থাৎ ওর বিজারণ ঘটবে। আর FeSO4, দেখো এখানে ফেরাস আয়ন আছে Fe2+, থেকে Fe3+ হবে, অর্থাৎ ফেরিক আয়ন হবে, অর্থাৎ ও কিন্তু জারণ বিক্রিয়া সম্পন্ন করবে, যার কারণে ও কিন্তু বিজারক। আর সাথে একটা মাধ্যম হিসেবে দেখো একটা অ্যাসিড থাকতেছে, এটা হচ্ছে মাধ্যম হিসেবে কাজ করতেছে। এই জন্য আমরা বলতেছিলাম আমরা অম্লীয় মাধ্যমে কাজ করব। তাহলে চলো আমাদের শুরু করা যাক। আমাদের এক্ষেত্রে শুরুটা হবে এভাবে, আমরা দুটো অর্ধ বিক্রিয়া লিখে লিখে করবো। যেমন দর্শক আয়নগুলো বাদ দাও, আমরা শিখছিলাম না Cr2O7 2-, ওর বিক্রিয়াটা লিখবো। বলো তো ও কিসে কনভার্ট হয়? Cr, যেহেতু এখানে জায়গা হবে না ভাইয়া, একটু বড় করে অ্যারোটা দেই, বড় বিক্রিয়া আসে দেখে। Cr3+, এটা আমাদের মনে রাখতে হবে, যেহেতু বিক্রিয়কে ক্রোমিয়াম দুটো ছিল, তাই আমি উৎপাদে 2 দ্বারা গুণ করতেছি। দেন আমাদের জারকে যতগুলো অক্সিজেন ছিল, আমাদের উৎপাদে ততগুলো পানি দিতে হবে, দিলাম। 7 দুগুণে 14টা হাইড্রোজেন হয়ে গেছে, আমাদের ততগুলো H+ বিক্রিয়কে যুক্ত করতে হবে, করলাম। এবং আমরা জানি এক্ষেত্রে 6টা ইলেকট্রন যোগ করতে হয়, এ দেখো 6টা ইলেকট্রন যোগ করে দিলাম। এটা গেল কিন্তু আমাদের বিজারণ অর্ধ বিক্রিয়া। তাহলে এটার ব্র্যাকেট আমি দিয়ে দিচ্ছি বিজারণ অর্ধ বিক্রিয়া, কারণ দেখো এক্ষেত্রে ইলেকট্রনের গ্রহণ ঘটতেছে, আর ইলেকট্রনের গ্রহণ যে বিক্রিয়াতে ঘটে সেটাকে কিন্তু বলা হয় বিজারণ অর্ধ বিক্রিয়া, এবং এই বিক্রিয়াটা কিন্তু আমরা একটু আগে শিখে আসছি। এবার দেখো এখানে দর্শক আয়ন হচ্ছে সালফেটকে বাদ দিলাম, তাহলে থাকতেছে হচ্ছে Fe2+। আমরা জানি Fe2+ থেকে Fe3+ কিন্তু কনভার্ট হয়, এবং এক্ষেত্রে একটা ইলেকট্রনের ত্যাগ ঘটে। এখন যেহেতু দুইটা বিক্রিয়া একসাথে ঘটবে, অর্থাৎ ডাইক্রোমেট আয়ন যতগুলো ইলেকট্রন ত্যাগ করছে, যতগুলো ইলেকট্রন গ্রহণ করতেছে, ফেরাস আয়ন কিন্তু ততগুলোই ইলেকট্রন ত্যাগ করবে। এই জন্য আমি দ্বিতীয় বিক্রিয়াটাকে দেখো 6 দ্বারা গুণ
গুণ করে দিচ্ছে অ্যাকচুয়ালি। এই দেখো 6 দ্বারা গুণ করে দিলাম, দেন জাস্ট সিম্পলি দুইটা বিক্রিয়া যোগ করব। যোগ করলে কি হবে আমি লিখি Cr2O7 2 মাইনাস প্লাস হচ্ছে আমার 6টা Fe2 প্লাস প্লাস হচ্ছে 14টা H প্লাস, উভয় পক্ষ থেকে 6টা ইলেকট্রন কিন্তু কেটে যায়, তাই সেটা লিখলাম না। 2Cr3 প্লাস প্লাস 6টা Fe3 প্লাস আর লাস্টে থেকে যাবে 7টা H2। বাস এখন আমাদের জাস্ট লাস্ট একটা স্টেপ বাকি থাকবে, যেটা হচ্ছে দর্শক আয়ন সহ আমাদের সমীকরণটাকে লিখতে হবে বা বিক্রিয়াটাকে লিখতে হবে। তাহলে এখন আমরা লিখবো দর্শক আয়ন সহ। উপরে কিন্তু আমরা পুরো দর্শক আয়ন ছাড়া কাজটা করছি, এখন আসলে দর্শক আয়ন সহ করব। সেটা কি হবে আমি যদি লেখা ট্রাই করি, যে আমাদের ডাইক্রোমেট কার সাথে ছিল, পটাশিয়াম ডাইক্রোমেট হিসেবে ছিল, সরি ডাইক্রোমেট তো না, এটা হলো হ্যাঁ ডাইক্রোমেট, পটাশিয়াম ডাইক্রোমেট আকারে ছিল, তাই আমি লিখবো K2Cr2O7। বাস এরপর এফিটা ছিল হচ্ছে এফি সালফেট বা আমাদের ফেরাস সালফেট হিসেবে, তাই ফেরাস সালফেট লিখলাম এবং সেটা কিন্তু 6 অণু ছিল। দেন এইচ প্লাসটা সাপ্লাই কে দিছে, এইচ প্লাসটা দিছে হচ্ছে সালফিউরিক অ্যাসিড, তাই সেই সালফিউরিক অ্যাসিডটা আমি লিখছি। সহগগুলো ভাইয়া পরে দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। ক্রোমিয়াম 3 প্লাস, আমরা মনে রাখবো এখানে যতগুলো ধাতুর ক্যাটায়ন আসবে তারা সবাই দর্শকায়ন সালফেটের সাথে যুক্ত হবে, এটা মনে রাখতে হবে। যতগুলো ক্যাটায়ন আসবে তারা দর্শকায়ন সালফেটের সাথে যুক্ত হবে, অর্থাৎ ক্রোমিয়াম যাবে সালফেটের সাথে, ক্রোমিয়ামের যোজনী হচ্ছে 3, সেটা সালফেটের কাছে, সালফেটের যোজনী 2, সেটা ক্রোমিয়ামের কাছে এক্সচেঞ্জ হবে এভাবে। প্লাস এফি, ওর ও একটা ক্যাটায়ন না, ধাতব ক্যাটায়ন, তাহলে ও যাবে কিন্তু সালফেটের সাথে। Fe3 প্লাস বা ফেরিক আয়নের 3 চলে যাবে সালফেটের কাছে, সালফেটের 2 চলে আসবে ফেরিকের কাছে বা এফি এর কাছে, প্লাস 7টা H2O। এবং এক্ষেত্রে একটা টুইস্ট আছে, আমাদের দর্শক আয়ন পটাশিয়াম এবং সালফেট এরা মিলে নিজেদের মধ্যে একটা যৌগ ক্ষেত্র তৈরি করবে এক্সট্রা, তাই ওটাকে আমি নাম দিব K2SO4। সালফেটের যোজনী 2, পটাশিয়ামের যোজনী 1। এবার আমি দেখে দেখে সমতাকরণটা করি, যে আমাদের ক্রোমিয়াম সালফেট ছিল 2টা, দেখো 2 কিন্তু অলরেডি এখানে হয়ে গেছে ক্রোমিয়ামের 2, তাই এই 2 আর এখানে দেওয়ার দরকার নাই। আয়রন ছিল 6টা, এখানে অলরেডি 2 দেওয়া, তাই আমি দিব হচ্ছে 3 দ্বারা, 3 দুগুণে 6। পানি 7টা, 7টা ঠিক আছে। এন্ড বাম পক্ষের সাথে পটাশিয়াম মিলাও, পটাশিয়াম মিলে গেছে। আয়রন মিলাও, সবগুলো মিলে গেছে। বাকি আছে আমাদের H প্লাসটা, দেখো H প্লাস ছিল 14টা, এখানে কিন্তু H2 লিখছি, তাই আমি 7টা দিব, কারণ এই সালফিউরিক অ্যাসিডটাই আমাদের প্রোটন বা H প্লাসের সাপ্লাই দিচ্ছে, তাই দেখো 7 দুগুণে 14। আমরা জানি না একটা সালফিউরিক অ্যাসিড 2টা প্রোটনের যোগান দেয়, তাহলে 7টাই কিন্তু 14টার যোগান হবে। এই হলো আমাদের পুরো জারণ বিজারণ অর্ধবিক্রিয়া সমতাকরণ। পরীক্ষায় আসলে আমরা এভাবেই লিখবো, প্রথমটা ছিল বিজারণ অর্ধবিক্রিয়া, তারপর এটা ছিল হচ্ছে জারণ অর্ধবিক্রিয়া, দেন দুটো বিক্রিয়া যোগ করে লিখবো, আর লাস্ট লাইনে দর্শক আয়ন সহ লিখতে হবে। যেখানে একটা জিনিস মনে রাখতে হয়, যে দর্শক আয়ন সহ লেখার সময় কিন্তু একটা কালপ্রিট আউটপুট চলে আসে, যেটা আসলে আমরা দেখতে পাই না, সেটা কিন্তু দুটো দর্শক আয়ন মিলে নিজেরাই একটা যৌগ ফর্ম করে, সেটা হচ্ছে পটাশিয়াম সালফেট। এবং এক্ষেত্রে আমাদের জারক হিসেবে K2Cr2O7, ভাইয়া একটু পেছনে যাই, আমাদের জারক হিসেবে আমি যতগুলো উল্লেখ করছি তার মধ্যে পটাশিয়াম পারম্যাঙ্গানেট এবং পটাশিয়াম ডাইক্রোমেট এই দুটোই বারবার আসবে। আর বিজারক হিসেবে প্রথম 5টা আমি যতগুলো উল্লেখ করছি, হাইড্রোজেন সালফাইড, হাইড্রোজেন পারঅক্সাইড, অক্সালিক অ্যাসিড, পটাশিয়াম আয়োডাইড এবং ফেরাস ক্লোরাইড বা ফেরাস আয়নের যে কোনো কিছু, এই 5টা। অর্থাৎ এক্ষেত্রে আমাদের 10টা কম্বিনেশনের বিক্রিয়া বেশি বেশি আসবে, এবং ভাইয়া তোমাদের সাথে সেই 10টা বিক্রিয়ায় প্র্যাকটিস করবো। চলো সামনের দিকে যাওয়া যাক। এবার ওই ফেরাস সালফাইডের সাথে বিক্রিয়া, বাট এবার দেওয়া আছে হচ্ছে পটাশিয়াম পারম্যাঙ্গানেট। তাহলে চলো শুরু করি। প্রথমে দর্শক আয়ন বাদ দাও, বাদ দিলে শুধু কি থাকে, পারম্যাঙ্গানেট আয়ন MnO4 মাইনাস, ও এখান থেকে কিসে কনভার্ট হবে মনে রাখতে হয় আমাদের, Mn2 প্লাসে। দেন জারকের যতগুলো অক্সিজেন ততগুলো পানি উৎপাদে দিতে হবে, 4 দুগুণে 8টা এখন হাইড্রোজেন হয়ে গেছে, ততগুলো H প্লাস আমাদের দিতে হবে, কারণ অম্লীয় মাধ্যমে আমরা আছি। চার্জের ব্যালেন্সিং এর জন্য এখানে 5টা ইলেকট্রন দিয়ে দিতে হবে। এই গেল আমাদের প্রথম বিক্রিয়া। দ্বিতীয় বিক্রিয়া কি আছে, দর্শকায়ন বাদ দাও, Fe2 প্লাস ছিল, সে কনভার্ট হবে কিন্তু Fe3 প্লাস, এবং অবশ্যই একটা ইলেকট্রন ত্যাগ করছে। দেখো তো উপরে যেহেতু 5টা ইলেকট্রন ছিল, নিচের বিক্রিয়াটাকে আমি 5 দ্বারা গুণ করে দিতে পারি না, তাহলে এই যে সমতা হয়ে গেল। তাহলে প্রথমটা কিন্তু ছিল আমাদের জারকের বিক্রিয়া, যেটা কিনা বিজারণ অর্ধ বিক্রিয়া, আর দ্বিতীয় বিক্রিয়াটা কিন্তু জারণ অর্ধবিক্রিয়া। তোমরা পুরোটা লিখবা, বিজারণ অর্ধবিক্রিয়া এবং জারণ অর্ধবিক্রিয়া। এবার আসো এই দুইটা একসাথে যোগ করে দিই, লাইনটা সোজা হয়নি। এই দুটো যদি একসাথে যোগ করার ট্রাই করি, তাহলে কি হবে আমাদের, MnO4 মাইনাস প্লাস হচ্ছে 5টা Fe2 প্লাস, বামপক্ষ যোগ হচ্ছে প্লাস 8টা H প্লাস। ইলেকট্রনগুলো কিন্তু উভয় পক্ষ থেকে কেটে যাবে, আর ডান পক্ষে থাকতেছে Mn2 প্লাস প্লাস হচ্ছে আমাদের Fe3 প্লাস প্লাস হচ্ছে 4টা H2। সহগুলো সহ লিখতে হবে, এখানে ভাই লিখি নাই, এখানে হচ্ছে 5টা আর এখানে হচ্ছে হ্যাঁ একটাই, বাস সিম্পল। এখন আমাদের লাস্ট লাইনে কি করতে হয়, দর্শক আয়ন সহ লিখতে হয়। তাহলে এবার আমরা লিখবো দর্শক আয়ন সহ। ভাইয়া যেভাবে দেখাচ্ছি এভাবেই কিন্তু ধাপে ধাপে লিখতে হবে, এবং এটা সিকিউর গ নাম্বারের জন্য খুবই গুরুত্বপূর্ণ। অনেক সময় ঘতেও চলে আসে, একটা সিকিউর থাকেই আমাদের পরিমাণগত রসায়ন থেকে, যেখানে এই বিক্রিয়াটা থাকেই, মানে এই টাইপের একটা বিক্রিয়া। আর আমরা জানি পারম্যাঙ্গানেট কোত্থেকে আসছে, পটাশিয়াম পারম্যাঙ্গানেট থেকে, এই পটাশিয়াম পারম্যাঙ্গানেট। আয়রন 2 প্লাস বা ফেরাস আয়নটা কোত্থেকে আসলো, ফেরাস সালফেট থেকে, Fe SO4। এরপর H
প্লাসটা কোত্থেকে আসছে? অবশ্যই আমাদের সালফিউরিক অ্যাসিড H2SO4 থেকে। আর আমরা শিখছি যতগুলো ধাতব ক্যাটায়ন আছে ওদের সাথে সালফেট যুক্ত হবে, অর্থাৎ ম্যাঙ্গানিজ চলে যাবে সালফেটের সাথে, দুইটারই যোজনী 2, তাই আর লেখা লাগে নাই। বাট আয়রনের যোজনী যে 3, সেই 3 চলে যাবে সালফেটের কাছে, আর সালফেটের 2 চলে আসবে আয়রনের কাছে। দেন আমাদের পানি, আর লাস্টে আমি মনে রাখতে বলছিলাম যে দুটো কালপ্রিট, আমাদের দর্শকায়ন দুইটা, সালফেট আর পটাশিয়াম, নিজের একটা যৌগ তৈরি করে ফেলবে, পটাশিয়াম সালফেট। বাস এবার আসো সমতাকরণটা করে দিই। উপর থেকে দেখে লিখলাম 1, আয়রন 5টা ছিল তাই 5টা, হাইড্রোজেন ছিল 8টা, বাট এবার কিন্তু আমাদের H2 আকারে এখানে লিখছি, তাহলে কিন্তু হবে 4টা, 4 দুগুণে 8টা, একটা সালফিউরিক অ্যাসিড 2টি H প্লাসের যোগান দেয়, তাহলে 4টা সালফিউরিক অ্যাসিড 8টার যোগান দিবে। বাস ম্যাঙ্গানিজ তো একটাই। আয়রন দেখো 5টা, বাট অলরেডি আমাদের 2 হয়ে গেছে, তাহলে কিন্তু আমি বলতে পারি 5/2। দেখো ক্লিয়ার কিনা? তাহলে গুণ করে কিন্তু আয়রন 5টা চলে আসবে, বা ফেরিক আয়ন 5টা চলে আসবে। পানি তো 4টাই, আর পটাশিয়ামটাকে মিলা হচ্ছে ডান পক্ষের সাথে, ডান পক্ষে আর বাম পক্ষে পটাশিয়াম দেখো কয়টা আছে? একটা আছে, তাহলে কিন্তু এখানে আমাদের হাফ দিয়ে দিতে হবে। আমরা চাইলে এই বিক্রিয়াটাকে লাস্টে 2 দ্বারা গুণ করে দিতে পারি যদি আমরা ভগ্নাংশগুলো না রাখতে চাই, বাট রাখতে চাইলে এভাবে আমাদের আনসার হয়ে যাবে। দেখো এভাবে আমরা আরো একটা বিক্রিয়া সমতাকরণ করে ফেলছি। এবার চলো আরো সামনের দিকে অগ্রসর হই। দেখো এই বিক্রিয়া আবার আমাদের জারক আছে, বিজারক আছে, চলো শুরু করি। Cr2, তোমরা বোর্ড হয়ে যাওয়ার কথা এতক্ষণ এই বিক্রিয়াটা লিখতে লিখতে, আমরা 3বার লিখে ফেলছি। Cr3 প্লাসে কনভার্ট হয়, যেহেতু ক্রোমিয়াম 2টা ছিল তাই কিন্তু 2 দিতে হবে। এরপরে এখানে আমাদের জারকে যতগুলো অক্সিজেন ছিল, 7টা অক্সিজেন ছিল জারকে, তাই এখানে আমাদের 7টা পানি হয়ে যাবে। 7 দুগুণে 14টা H প্লাস যুক্ত করতে হবে, এবং চার্জের ব্যালেন্সিং এর জন্য বাম পক্ষে আমাদের 6টা ইলেকট্রন দিতে হবে। এবার দেখো আমাদের বিজারক হিসেবে আছে C2O4 বা অক্সালেট আয়নটা, ওর থেকে ও কনভার্ট হয়েছে কার্বন ডাইঅক্সাইড, যেহেতু কার্বন 2টা আছে তাই এখানে 2 দিয়ে দাও, এখানে 2 ইলেকট্রন দিয়ে দাও। এখন বুঝবা যে উপরেরটা যেহেতু 6টা ইলেকট্রন, নিচেরটা 2টা ইলেকট্রন, তাই আমি নিচেরটাকে 3 দ্বারা গুণ করে দিই, তাহলে তো আমাদের জন্য বেটার হয়। তাহলে ভাইয়া দেখো 3 দ্বারা গুণ করছি, 3, 3 দুগুণে এটা হয়ে যাবে কত? 6, 3 দুগুণে এটা হয়ে যাবে কত? 6টা ইলেকট্রন। বাস এখন সমান হয়ে গেছে। এবার জাস্ট আমরা সিম্পলি যোগ করে দিই, তাহলে হয়ে যাবে কি Cr2O7 2 মাইনাস প্লাস হচ্ছে 14টা H প্লাস, প্লাস হচ্ছে ইলেকট্রনগুলো কেটে যাবে 3C2O4 2 মাইনাস এই প্রান্তে তৈরি হচ্ছে 2Cr3 প্লাস, প্লাস 6টা CO2 প্লাস হচ্ছে 7টা H2। বাস এবার আমাদের কিন্তু দর্শক আয়ন সহ লিখতে হবে, লাস্টে হচ্ছে দর্শক আয়ন সহ, আয়ন সহ। দর্শক আয়ন সহ লিখলে কি হবে? পটাশিয়াম পার ম্যাঙ্গানেট থেকে আসছে, সরি পটাশিয়াম ডাইক্রোমেট থেকে আসছে ডাইক্রোমেট আয়ন, প্লাস অ্যাসিড থেকে আসছে হচ্ছে H2SO4 থেকে আসছে H প্লাস, এরপর হচ্ছে আমাদের অক্সালিক অ্যাসিড থেকে আসছে অক্সালেট আয়ন, এরপর ক্রোমিয়ামের সাথে সালফেট যুক্ত হবে। আমরা শিখছি ধাতব ক্যাটায়নগুলো সালফেটকে নিবে, তাই ক্রোমিয়ামের যোজনী 3 সালফেটের কাছে চলে যাবে, Cr2SO4 সালফেটের 2 ক্রোমিয়ামের কাছে চলে আসছে। এখানে তো কার্বন ডাইঅক্সাইড ছিলই, এখানে তো পানি ছিলই, আর আমাদের সেই কালপ্রিট আমাদের K2 আর SO4 একসাথে একটা যৌগ তৈরি করবে। এবার আসলে সমতাকরণ করি। পটাশিয়াম এখানে 1 ছিল, মানে Cr2O7 1 ছিল তাই 1 থাকলো। হাইড্রোজেনটা আমি একটু পরে দিব, দেখো এখানে একটু ক্রিটিক্যাল আছে বিষয়টা, কারণ কি কার্বন কয়টা? 3 দুগুণে 6টা, তাহলে এখানে আমাদের কত দিতে হবে? 3 দুগুণে এই 6টা করতে হবে। আমি দেখে দেখে লিখতেছি, ওর থেকেই তো এ আসছে, সেভাবে লিখলাম। ক্রোমিয়াম দেখো 2টা 2টা মিলে গেছে, কার্বন 6টাতে এখানে 6 দিতে হবে, পানি 7টা মিলে গেছে। এবার একটু হাইড্রোজেনটা কেয়ারফুলি ডিল করো। এবার হাইড্রোজেনের সোর্স কিন্তু একজন না, হাইড্রোজেনের সোর্স কিন্তু 2 জন। এই H প্লাস এখান থেকেও আসতেছে, এখান থেকেও আসতেছে। আগের বিক্রিয়াটা লক্ষ্য করে দেখো, আগের দুটোতে হাইড্রোজেনের একমাত্র সোর্স ছিল শুধুমাত্র সালফিউরিক অ্যাসিড, হাইড্রোজেনের একমাত্র সোর্স ছিল শুধুমাত্র সালফিউরিক অ্যাসিড, বাট এই ক্ষেত্রে সোর্স কিন্তু 2 জন হয়ে গেছে। অলরেডি আমরা 3 দুগুণে 6টা হাইড্রোজেন লিখে ফেলছি, তাহলে 14টার জন্য কিন্তু 4 দুগুণে আর 8টা লাগবে। দেখো বুঝতে পারি কিনা? 4 দুগুণে 8টা, 3 দুগুণে 6টা, এই 6 আর 8 কিন্তু 14 হয়ে গেছে। এই জায়গাটা একটু ক্রিটিক্যাল ছিল, এটা মনোযোগ দিয়ে দেখতে হবে। এটা ক্লিয়ার হয়ে যাবে যদি আমরা সিমিলার আরেকটা বিক্রিয়া নিই। আচ্ছা এখানে যদি পটাশিয়াম মিলাতে চাই, দেখো পটাশিয়াম 2, ওই প্রান্তেও 2, ক্রোমিয়াম 2, ক্রোমিয়াম 2, সবকিছু সমতাকরণ হয়ে গেছে। এবার চলো আরো একটা বিক্রিয়া নিয়ে নিই। এই বিক্রিয়া করলে তাহলে আমাদের ওই যে হাইড্রোজেনের যে হিসাবটা সেটা আরো বেশি ক্লিয়ার হয়ে যাবে। এক্ষেত্রে MnO4 মাইনাস ছিল, সেখান থেকে কনভার্ট হবে কিসে? Mn2 প্লাস, এটা মনে রাখতেই হবে। দেন 4টা অক্সিজেন দেখে 4টা পানি হয়ে যাবে, 4 দুগুণে 8টা H প্লাস দিয়ে দিতে হবে, এবং এটা সমতাকরণ করার জন্য কিন্তু 5টা ইলেকট্রন আমাদের দিতে হয়, এটা আমরা মনে রেখে দিছি, বা চাইলে তুমি এখান থেকে দেখে দেখে বলতে পারো। আবার এখানে আছে কি C2O4 2 মাইনাস, ও কিন্তু কনভার্ট হয় CO2 তে, কার্বন কয়টা ছিল? 2টা, তাই ডান পক্ষে 2 দ্বারা গুণ করে দাও, এবং ইলেকট্রন হবে 2টা। এবার দেখো কোনো মিল নাই কিন্তু, উপরেরটায় 5, নিচেরটা কিন্তু 2। তাহলে ধরো ভাইয়াকে এটাকে লিখলাম 1, এটাকে লিখলাম 2। ভাইয়া করবো কি? 1 কে গুণ করব 2 দ্বারা, আর 2 কে গুণ করব 5 দ্বারা। ভাইয়া দেখো কি করতেছি, 1 কে 2 দ্বারা গুণ করতেছি, যোগ 2 কে গুণ করতেছি 5 দ্বারা, এই গুণ করে যোগ করে দিব। কি করতেছি দেখো, 1 কে 2 দ্বারা গুণ, তাহলে কি হবে? 2MnO4 মাইনাস, প্লাস 2 আর দুগুণে কত হয়ে গেছে? 16H প্লাস, ইলেকট্রন তো এমনিও কেটে যাবে, প্লাস এটাকে 5 দ্বারা গুণ করা হয়েছে, তাহলে 5C2O4 2 মাইনাস, এই বাম পক্ষ শেষ, এবার ডান পক্ষে আসো, 2Mn2 প্লাস, 4 দুগুণে কয়টা? 8টা H2, প্লাস এটাকে 5 দ্বারা গুণ করা হয়েছে, দেখো কি 10টা CO2, ইলেকট্রন ইলেকট্রন তো কেটেই যাবে। বাস এবার জাস্ট সিম্পলি আমাদের লাস্ট লাইনে কি করতে হয়? দর্শক আয়ন সহ লিখতে হয়। এবার আমি লিখবো হচ্ছে দর্শক আয়ন সহ, এই
দর্শক আয়ন সহ যদি লিখি, পটাশিয়াম পার ম্যাঙ্গানেট আগে লিখলাম, দেন হচ্ছে আমাদের সালফিউরিক অ্যাসিড থেকে আসতেছে H+, দেন হচ্ছে আমাদের H2C2O4 থেকে আসছে অক্সালেট আয়নটা। দেন আমরা জানি যে ধাতব ক্যাটায়নগুলো সালফেট দর্শক আয়নকে নিবে, MnSO4, 2 যোজনী মিলে গেছে, এখানে তো পানি ছিলই আর হচ্ছে আমাদের কার্বন ডাইঅক্সাইড ছিলই, আর সর্বশেষে কিন্তু আমাদের দুইটা কালপ্রিট, দুটো দর্শক আয়ন একসাথে একটি যৌগ তৈরি করবে। বাস এখানে দেখো আমাদের এখন আগেরটার সাথে দেখে দেখে সমতাকরণটা করতে হবে। এটা 2 ছিল তাই এখানে আমি 2 দিব, এখানে দেখো 5 ছিল তাই এখানে 5 দিতে হবে অক্সালেটের জায়গায়, কারণ ওরই তো সোর্স এটা। কিন্তু H+ কিন্তু এই দুইজন থেকেই আসতেছে, কিভাবে 5 দুগুণে 10 এখানে হয়ে গেছে, তাহলে 16 বানাতে হলে দেখো 3 দুগুণে এখানে 6 বানাতে হবে, তাহলেই 10 আর 6 16 হয়ে যাচ্ছে। বাস এখানে 2 হবে, 2 এখানে 8 এখানে 10 মিলে গেছে, পটাশিয়ামটা বাম পক্ষ ডান পক্ষ মিলাও, মিলে গেছে। এই হচ্ছে আমাদের আরো একটা বিক্রিয়ার সমতাকরণ হয়ে গেল। তাহলে আশা করি তোমরা নিজেরা H2O2 এরপরে হচ্ছে H2S এগুলো নিজেরাই করতে পারবা। ভাই একটু আলাদা করে তোমাদেরকে আমি পটাশিয়াম আয়োডাইডটা করাই দিব। তাহলে চলো এটা এটা শুরু করে ফেলি। এক্ষেত্রে কি আছে আমাদের, MnO4- ছিল, সেখান থেকে তৈরি হয় কি আমরা জানি, Mn2+, সেখানে 4টা অক্সিজেন যেহেতু জারকে আছে তাই হয়ে যাবে 4টা পানি, 4টা পানির জন্য 4 দুগুণে 8টা H+, এক্ষেত্রে সমতাকরণ করার জন্য চার্জের 5টা ইলেকট্রন দিয়ে দিতে হবে। আয়োডিন এখানে কিভাবে আছে, দর্শকায়ন বাতিল, I- আকারে, ও তৈরি হবে হচ্ছে I আকারে, কিন্তু I আকারে তো থাকে না, তাই 2টা আয়োডিন দেখো I2 হয়ে যাবে 2টা ইলেকট্রন ত্যাগ করে। তাহলে এক্ষেত্রেও লক্ষ্য করার কথা যে এক্ষেত্রেও কিন্তু আমার 1 নংকে গুণ করতে হবে 2 দ্বারা, 1 নংকে আমি গুণ করব 2 দ্বারা, যোগ করব 2 নং এর সাথে 5 দ্বারা, যাতে আমার ইলেকট্রনটা কাটাকাটি যায়। এখানেও 2 দ্বারা গুণ করলে কত হবে, 5 দুগুণে 10, এখানেও 5 দ্বারা গুণ করলে 5 দুগুণে 10, তবে উভয় সাইড থেকে ইলেকট্রন সংখ্যা সমান হয়ে যাবে। তাহলে চলো এটা লেখা ট্রাই করি ভাইয়া। কি হবে, উপরটাকে 2 দ্বারা গুণ করলে 2 ইন্টু MnO4- প্লাস 8 দুগুণে 16টা H+, বাম পক্ষ আগে শেষ করে এটাকে 5 দ্বারা গুণ করছি, তাহলে 5 দুগুণে 10টা I-, ওই পক্ষে কি থাকতেছে বলতো, 2 Mn2 প্লাস 4 দুগুণে 8টা H2, আর আয়োডিনকে আমি 5 দ্বারা গুণ করছি তাই 5টা I2। বাস এবার আমাদের লাস্ট লাইন হচ্ছে দর্শক আয়ন সহ, দর্শক আয়ন সহ। তোমরা কিন্তু মনে করো না যে দর্শক আয়নটা আলাদা কিছু করতেছে ভাইয়া, কিন্তু সর্বশেষ যে লাইনটা লিখছি সেটা দেখে দেখেই দর্শক আয়নটা লিখবো। এই যে এটা দেখি, ওর সোর্স কে, ওর সোর্স তো KMnO4, তাই এইভাবে লিখছি। এবার অ্যাসিডের সোর্স কে বলতো, সালফিউরিক অ্যাসিড না সেটা। এবার আয়োডিন কোথা থেকে আসছে, পটাশিয়াম আয়োডাইড থেকে। দেন আমাদের ধাতব যে ক্যাটায়নগুলো তারা নিবে হচ্ছে সালফেটকে, দুজনেই 2 2 তাই কেটে গেছে। এখানে হচ্ছে আমাদের H2 আছে, আমাদের I2 আছে, আর একটা কালপ্রিট থাকে পটাশিয়াম এবং সালফেট একত্রে মিলে কিন্তু পটাশিয়াম সালফেট তৈরি করবে। ক্লিয়ার কিনা? এবার আসলে সমতাকরণটা করি, উপরের সাথে দেখে দেখে এখানে 2 বসাইলাম, এখানে দেখে দেখে 10 বসাইলাম, বাট এবার হাইড্রোজেনের সোর্স কিন্তু একমাত্র সালফিউরিক অ্যাসিড, তাই এখানে পুরো বসে যাবে 8টা, কারণ 8 দুগুণে 16 হয়ে যাবে। দেখছো, এবার সোর্স একটাই, মুখস্থের কিছুই নেই, আমরা দেখে দেখে করতেছি। ম্যাঙ্গানিজের জন্য এখানে 2 হবে, পানি তো 8টা আছে, আয়োডিন 5টা আছে। বাস এখন বাম পক্ষ ডান পক্ষে পটাশিয়ামও মিলে গেছে। এই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত বিক্রিয়া। এই পটাশিয়াম আয়োডাইডের আশা করি তোমরা এটাও করতে পারবে। তো আমরা যদি এই 10টা বিক্রিয়া ভালো মতো প্র্যাকটিস করতে পারি, এই উদাহরণগুলো PDF দিয়ে দিব টেলিগ্রাম চ্যানেলটাতে, ওখান থেকে তোমরা কালেক্ট করে নিতে পারো। এই 10টা কম্বিনেশনের বিক্রিয়া যদি আমরা ভালো মতো প্র্যাকটিস করে ফেলি, আমাদের বোর্ড পরীক্ষার যে কোনো সিকিউর আমাদের আয়ন ইলেকট্রন পদ্ধতিতে সমতাকরণ আমরা করতে পারবো। এবার চলো আমরা কিছু ম্যাথমেটিক্যাল কোয়েশ্চেন সমাধানের জন্য সামনে অগ্রসর হই। ঢাকা বোর্ডের এই কোয়েশ্চেনটা লক্ষ্য করলে আমরা দেখব গ নাম্বার কিন্তু আমরা একটু আগেই করে আসছি। এখানে আমাদের পাত্রে মিডিয়ামটা সালফিউরিক অ্যাসিড আছে, সাথে আমাদের জারক KMnO4, এবং সেই পাত্রে আমরা যোগ করতেছি বিজারক অক্সালিক অ্যাসিড। এটার সমতাকরণ আয়ন ইলেকট্রন পদ্ধতিতে কিন্তু করাটা আমরা একটু আগেই শিখে আসছি। তাহলে আসলে আমরা এখন ঘ নাম্বারটা করি। ঘতে কি বলা হয়েছে দেখো, লৌহ খণ্ডটির বিশুদ্ধতা নির্ণয় করতে হবে। লৌহ খণ্ডটাকে বি পাত্রে যখন ডুবানো হয়েছে তখন বলতো কি রিয়াকশন ঘটছে, আমাদের লৌহ বি পাত্রের সালফিউরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করবে। আমরা জানি হাইড্রোজেনের থেকে কিন্তু আয়রন বেশি কি বলা যায় সক্রিয়, তাহলে আয়রন হাইড্রোজেনকে কিন্তু প্রতিস্থাপিত করে দিবে, তাই হয়ে যাবে আমাদের ফেরাস সালফেট, আর হাইড্রোজেন গ্যাস উড়ে যাবে। তাহলে এই মুহূর্তে কিন্তু আমার পাত্রের মধ্যে কারা এক্সিস্ট করতেছে বলো, অতিরিক্ত সালফিউরিক অ্যাসিডটা আছে, আর সাথে থাকতেছে ফেরাস সালফেট। এখন এখানে দেখো ইকুইভ্যালেন্ট সাইন দিয়ে সি পাত্র দেওয়া আছে, অর্থাৎ এক্ষেত্রে দেখো তো ফেরাস সালফেটটা কি আমাদের বিজারক না, মনে করে দেখো আমরা করে আসছি একটু আগে। আর K2Cr2O7টাই কিন্তু আমাদের জারক, সেই জারক বিজারক দেওয়া আছে, অর্থাৎ আমরা এই ক্ষেত্রে জারণ বিজারণ বিক্রিয়া করতে পারি এবং এরা একে অপরকে প্রশমিত করে দিবে। তাহলে আমাদের কাঙ্ক্ষিত জারণ বিজারণ বিক্রিয়াটা কাদের মধ্যে হচ্ছে, K2Cr2O7, সাথে আমাদের মিডিয়াম সালফিউরিক অ্যাসিড থাকতেছে, সাথে হচ্ছে আমাদের ফেরাস সালফেট। এই বিক্রিয়ার মাধ্যমে আমরা লৌহ খণ্ডের ভরটা পরিমাণটা বের করতে চাচ্ছি। তাহলে প্রথম কথা আমাদের বিক্রিয়াটা পূর্ণ করতে হবে। চলো এতক্ষণ তো ভাইয়া তোমাদের সমতাকরণটা কিভাবে করতে হয় সেটা দেখাইছি, এখন একটু শিখাই এক লাইনে কিভাবে লিখতে হয়। মনে আছে আমাদের Cr2O7 2- থেকে ক্রোমিয়াম 3+ আসতো, সেই ক্রোমিয়াম 3+ কিন্তু একটা সালফেটকে নিবে, ধাতুর যে ক্যাটায়নগুলো তারা কিন্তু সালফেটকে নিত, দর্শক আয়ন সালফেটটাকে, এভাবে ক্রোমিয়াম সালফেট লিখলাম। দেন মনে আছে কিনা প্রত্যেকটা জারক থেকে কিন্তু পানি
আসতো, তাই আমি এক্সট্রা দিচ্ছি কিন্তু পানি। এভাবে আমরা প্রোডাক্টটা প্রেডিক্ট করতে পারি পুরো বিক্রিয়া না লিখেও। এখানে ছিল ফেরাস আয়ন Fe2+, সেখান থেকে বিক্রিয়ার পরে কিন্তু ফেরিক আয়ন বা Fe3+ আসবে, এবং সেই Fe3+ কার সাথে যুক্ত হবে বলতো? দর্শক আয়ন সালফেটের সাথে। ধাতুর ক্যাটায়নগুলো সবসময় সালফেটের সাথে যুক্ত হবে। তাহলে সালফেটের যোজনী 2 আর ফেরিকের যোজনী যে 3 সেটা সালফেটের কাছে চলে যাবে। এবং সর্বশেষে আমাদের দুটো দর্শক আয়ন পটাশিয়াম এবং সালফেট একত্রে নিজের একটা যৌগ তৈরি করে, মনে আছে কিনা? এবার আসো আমাদের সমতাকরণটা করতে হবে। সেটা কিভাবে করব? খুবই ইজি, মনে রাখতে হয়। মনে করে দেখো, আমাদের K2Cr2O7 এর যে তুল্য সংখ্যা বা ওর আদান প্রদানকৃত ইলেকট্রন সংখ্যা ছিল 6। জারক আর বিজারকের এই আদান প্রদানকৃত ইলেকট্রন সংখ্যা বা তুল্য সংখ্যা আমরা এক্সচেঞ্জ করে দিব। অর্থাৎ ওর 6 দিয়ে দিব হচ্ছে বিজারককে, আর বিজারকেরটা ছিল কিন্তু 1, সেই 1 দিয়ে দিব হচ্ছে জারককে। 1 লেখা না লেখা কিন্তু একই কথা। দেন মনে আছে কিনা, জারকে যতগুলো অক্সিজেন তত সমসংখ্যক পানি দিতে হয় আমাদের উৎপাদে। তাহলে এখানে যেহেতু 7টা অক্সিজেন আছে জারকে, তাহলে আমরা 7টা পানি দিয়ে দিব। গেল 7 দুগুণে 14টা হাইড্রোজেন না? সেই হাইড্রোজেনগুলো কোত্থেকে আসবে? H+ আকারে সালফিউরিক অ্যাসিড থেকে। তাহলে এখানেও কিন্তু 7 দুগুণে 14টা সালফিউরিক অ্যাসিড হয়ে যাবে। এবার জাস্ট আমরা ধাতুগুলো সমতা করে দিই। ক্রোমিয়াম 2+, বা ক্রোমিয়াম 2টা আছে, এখানেও 2টা আছে, পটাশিয়াম 2টা আছে, 2টা আছে, হয়ে গেছে। বাকি সবকিছু দেখো, আয়রনটা বাকি। আয়রন 3 দুগুণে 6 বানাইতে হবে, কারণ ওই পাশে 6 আছে, এই 3 দুগুণে 6। দেখো আমাদের কাঙ্ক্ষিত বিক্রিয়া সমতাকরণ করা কিন্তু হয়ে গেল। তাহলে তুমি দেখো, উপরের বিক্রিয়াটাকে যদি 6 দ্বারা গুণ করে দাও, তাহলে নিচের সাথে উপরের একটা রিলেশন করতে পারবা। কিভাবে? এখানে 6 মোল আছে আমাদের ফেরাস সালফেট, উপরেও কিন্তু আছে 6 মোল ফেরাস সালফেট, তাই এদের মধ্যে আমি একটা রিলেশন নিতে পারবো। কিভাবে? আমাকে কোয়েশ্চেনে দেখো কার ডাটাটা গিভেন আছে। কোয়েশ্চেনে কিন্তু K2Cr2O7 এর ডাটা গিভেন আছে, এবং লক্ষ্য করো 1 মোল K2Cr2O7 সেটা বিক্রিয়া করে, তোমরা বাংলা কথা লিখতে পারো ভাই, ইকুইভ্যালেন্ট সাইন দিয়ে লিখতেছি। ও বিক্রিয়া করে কার সাথে? 6 মোল FeSO4 এর সাথে। হ্যাঁ, আমাদের তো FeSO4 লাগবে না, আমাদের লাগবে লৌহ খণ্ডের পরিমাণটা। আবার দেখো তো, 6 মোল FeSO4 এর সাথে একে কি কানেক্ট করলো না আগের বিক্রিয়ার সাথে এই বিক্রিয়াকে? সেই 6 মোল FeSO4 এর সাথে আবার আয়রন কয় মোল আছে? 6 মোল। সো সেটা ইকুইভ্যালেন্ট কিন্তু 6 মোল আয়রন। সো আমরা এখন কি করব? আমাদের K2Cr2O7 এর সাথে আয়রনকে ইকুয়েট করবে একসাথে, যে 1 মোল K2Cr2O7 সমান কি হবে? 6 মোল আয়রন। আমাদের আয়রনের ভ্যালুটাই তো দরকার। এখন দেখো তো, K2Cr2O7 এর মোল নাম্বারটা কি? আমরা জানি N = কি? C/Vl। মনে করে দেখো, N = C/Vl। তাহলে এক্ষেত্রে আসে হচ্ছে 30 কে ডিভাইড করলে আসবে 0.03 ইনটু হচ্ছে 0.1 এত মোল K2Cr2O7, সেটা সমান কি আসবে বলতো? একক ছিল, তাহলে এখন কিন্তু গুণ হয়ে যাবে, 0.03 ইন্টু 0.1 এত মোল Fe। তাহলে আমরা কত মোল আয়রন ওখান থেকে তৈরি হচ্ছে বা ছিল আয়রন, সেটা আমরা বের করে ফেললাম। এখন আমাদের যদি আয়রনের মোল সংখ্যা জানা থাকে, ভাই একটু ক্যালকুলেট করে বলি, এক্ষেত্রে মোল সংখ্যাটা কত আসতেছে? 0.03 ইন্টু 0.1 ইন্টু হচ্ছে 6। মোল নাম্বারটা চলে আসতেছে অ্যাকচুয়ালি 0.018 এত মোল। ভাইয়া তাহলে একটু আরেকটা স্লাইড নিয়ে নিচ্ছি এক্সট্রা। দেখো, আমাদের আয়রনের যে মোল নাম্বারটা আসছে সেটা কি আসছে? 0.018 এত মোল। আমরা কিন্তু জানি মোল থেকে ভরে কিভাবে যাওয়া যায়, N = W/M। অর্থাৎ আমার যদি কখনো ভর লাগে, তাহলে আমি জাস্ট মোলার ম্যাস দ্বারা গুণ করে দিব। আয়রনের মোলার ম্যাস কত বলতো? এত ইনটু হচ্ছে আয়রনের মোলার মাস, ধরো আমরা 56 ধরতেছি, এত গ্রাম। তাহলে কিন্তু আয়রনের পরিমাণটা ভরে বের হয়ে যাবে, যে আয়রনের ভরটা কত সেটা আমরা বের করতেছি। তাহলে 56 দ্বারা গুণ করে দিলে চলে আসতেছে 1.008 এত গ্রাম। তাহলে আমাদের লৌহ খণ্ডের যে ভরটা বা W/Fe সেটা কত? 1.008 গ্রাম। বাট লক্ষ্য করো তো, কোয়েশ্চেনে কত গিভেন ছিল? কোয়েশ্চেনে গিভেন ছিল 2 গ্রাম। তাহলে এটা কি পুরোপুরি বিশুদ্ধ? না। ওই 2 গ্রামের মধ্যে বিশুদ্ধ অঞ্চলটাই তো বা বিশুদ্ধ অংশটাই তো আমার বিক্রিয়া করবে। তাহলে বিশুদ্ধ শুধু এতটুকু। আমাদেরকে বলছে কি বিশুদ্ধতা নির্ণয় করতে নাকি ভেজাল নির্ণয় করতে? বিশুদ্ধতা নির্ণয় করতে। তাইলে আমরা পার্সেন্টেজ অফ বিশুদ্ধতা নির্ণয় করতে পারি। পার্সেন্টেজ অফ বিশুদ্ধতা উপরে লিখবো হচ্ছে আমাদের কতটুকু বিশুদ্ধ, কতটুকু বলো? 1.008। নিচে ভাগ করব টোটাল অ্যামাউন্ট 2 দ্বারা ইনটু হচ্ছে 100%। এটা করে দিই আমরা। তাহলে আমাদের পার্সেন্টেজটা চলে আসতেছে সিম্পলি 50.4%। অর্থাৎ ওই লোহার খণ্ডটা 50.4% বিশুদ্ধ ছিল। এই হচ্ছে আমাদের পুরো ধাপে ধাপে ম্যাথটাকে করার প্রসিজার। প্রথমে বিক্রিয়াটা লিখতে হবে, দেন বিক্রিয়া থেকে আমরা ইকুয়েট করে পরিমাণটা বের করতে পারি। ক্লিয়ার কিনা সবাই? এবার চলো আমরা তাহলে পরের ম্যাথটাতে অগ্রসর হই। এক্ষেত্রে লক্ষ্য করো, আমাদের রাজশাহী বোর্ড 22-এর যে কোয়েশ্চেনটা, এটারও গ নাম্বার আগের মতো আমাদের সিমিলিয়ার, আমাদের আয়ন ইলেকট্রন পদ্ধতিতে সমতাকরণ করতে হবে, এবং এই উদাহরণটাও ভাইয়া নিজে আজকের ক্লাসে তোমাদেরকে করাই দিয়েছে। সো আশা করি তোমরা পারবা। আমরা চলো ঘ নাম্বার শুরু করি। ঘতে কি বললো? 1 নং দ্রবণ হতে আমরা 30 ml কে জারিত করছি 2 নং দ্রবণ দ্বারা। দেখো তো, এবারও কি আগের মতো বিক্রিয়া না? যে লোহার আকরিকের সাথে সালফিউরিক অ্যাসিড আছে, তাহলে প্রথম বিক্রিয়াটা হচ্ছে লোহার আকরিকটা বা লোহাটা সালফিউরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে কি তৈরি করবে বলতো? আমাদের ফেরাস সালফেট প্লাস
হচ্ছে হাইড্রোজেন গ্যাসটা উড়ে যাচ্ছে। পরবর্তীতে আমাদের যে জারক বিজারকের বিক্রিয়া, জারণ বিজারণ K2Cr2O7, এটা হচ্ছে আমাদের জারকটা, প্লাস বিজারক হিসেবে এখানে আছে হচ্ছে ফেরাস সালফেট, প্লাস আমাদের অম্লীয় মাধ্যম তৈরি করার জন্য H2SO4। এই বিক্রিয়াটা পূর্ণটা আমরা কিভাবে করা শিখছিলাম ভাই, আরেকবার বলতেছি, লক্ষ্য করো যে আমাদের Cr2O7 থেকে ক্রোমিয়াম 3+ আসতো, আর ধাতব ক্যাটায়নগুলো সবসময় কাকে নিবে, সালফেট দর্শক আয়নকে নিবে। তাই ক্রোমিয়ামের 3 সালফেটের কাছে, সালফেটের 2 ক্রোমিয়ামের কাছে গেল। এরপর আমাদের জারক থেকে কিন্তু একটা পানি আসতো, একটা না মানে পানি আসতো, সেই পানি আমি লিখলাম এখানে, আমরা প্রেডিক্ট করতেছি উৎপাদ, এক লাইনে লিখতেছি। ফেরাস থেকে আসতো ফেরিক অর্থাৎ Fe3+ আয়ন, তাহলে Fe3+ও কিন্তু আমাদের যুক্ত হবে সালফেটের সাথে, ধাতব ক্যাটায়নগুলো সালফেটের সাথে যুক্ত হবে এই। আর সর্বশেষে আমাদের দুইটা দর্শক আয়ন পটাশিয়াম এবং সালফেট একত্রে একটা যৌগ তৈরি করবে। এবারও দেখো আয়রনের যে তুল্য সংখ্যা সেটা কত, 1, সেই 1 চলে যাবে এখানে, আর আমাদের K2Cr2O7 এর তুল্য সংখ্যা 6, সেটা চলে আসবে ফেরাস সালফেটের কাছে। এখন আবার দেখো জারকের অক্সিজেন সংখ্যা কত, 7, সেই 7 তাহলে চলে যাবে আমাদের পানির সামনে, 7 দুগুণে 14টা H2O চলে আসছে, তাহলে আমাদের এখানে হাইড্রোজেন 7 দুগুণে 14টা হাইড্রোজেন চলে আসছে, তাই এখানে আমাদের হাইড্রোজেন দিয়ে দিতে হবে 7 দুগুণে 14টা। বাস এবার জাস্ট ফাইনাল সমতাকরণ, আয়রনের সামনে একটা 3 দিয়ে দিলে দেখো পুরোটা সমতাকরণ হয়ে গেছে। এবারে দেখো আমি আগের বিক্রিয়াটাকে 6 দ্বারা গুণ করে দিব, দুইটা বিক্রিয়াকে পরস্পর ইকুয়েট করার জন্য, এই ফেরাস সালফেট আর এই ফেরাস সালফেটকে একসাথে আনার জন্য। তাই ভাই এইবার আর ইলাবোরেট করে লিখলাম না, আমি ডিরেক্ট লিখে দিলাম যে আমাদের 1 মোল K2Cr2O7 আসলে কিন্তু 6 মোল Fe এর সমান। কিভাবে আসছে, 1 মোল থেকে আগে ইকুয়েট করব 6 মোল FeSO4, আবার 6 মোল FeSO4 তো 6 মোল Fe এর সমান, সেখান থেকে একবারে লেখা যায়। এখন দেখো তো K2Cr2O7 এর মোল সংখ্যা কত ছিল, 0.03 মোলার, আর হচ্ছে 25 ml, তাহলে সুতরাং 0.03 ইন্টু হচ্ছে 0.025, এত মোল K2Cr2O7, এত মোল K2Cr2O7, এটা কি এই প্রান্তে গুণ হয়ে যাবে না, যেহেতু একক ছিল আগে, 0.03 ইন্টু 0.025 এত মোল আয়রন। এবারে দেখো আমরা আয়রনের মোল নাম্বারটা পেয়ে যাচ্ছি, এবং ভাই যদি ক্যালকুলেট করে বলি সেটা কত আসতেছে, 0.03 ইন্টু 6 ইন্টু হচ্ছে 0.025, তাহলে এবার আমরা পাচ্ছি হচ্ছে 4.5 ইন্টু 10⁻³ এত মোল আয়রন। আয়রনের মোল নাম্বার হয়ে গেছে, আমাদের তো ভর লাগবে, তাহলে W(Fe) সিম্পলি আমরা মোলার মাস দ্বারা গুণ করে দিব, অর্থাৎ এর সাথে গুণ হয়ে যাবে আয়রনের মোলার মাস, যেটা কিনা হচ্ছে 56। তাহলে আমি আনসারের সাথে যদি 56 গুণ করে দিই, আমাদের চলে আসতেছে 0.252 এত গ্রাম। এবার তোমাদের মনে হতে পারে ভাইয়া তাইলে হয়তো এখানে ভেজাল অনেক বেশি, 5 গ্রামের মধ্যে মাত্র এত গ্রাম আছে। না, এখানে একটা টুইস্ট আছে। দেখো ওই দ্রবণটা কিন্তু আমার ছিল 150 ml, একটু ভালোভাবে লক্ষ্য করো উদ্দীপকটার দিকে, আমাদের দ্রবণটা কিন্তু ছিল 1 নং দ্রবণে 150 ml, বাট আমরা জারিত করছি 30 ml এর জন্য, অর্থাৎ এটা কিন্তু আমরা পাইছি 30 ml এর জন্য। সো এখানে ঐকিক নিয়ম নিয়ে একটু ক্যালকুলেশন করতে হবে ভাইয়া, বলতেছি আলাদা করে আরেকটা স্লাইড নিয়ে, যে আমাদের 30 ml এর মধ্যে আমরা আয়রন পাইছি কতটুকু বলতো, 0.252 গ্রাম, আমাদের লাগবে 150 ml এর জন্য। ঐকিক নিয়মের মাধ্যমে করো যে 0.252 ডিভাইডেড বাই 30 ইন্টু হয়ে যাবে 150 এত গ্রাম। ভাইয়া তাহলে করে বলতেছি, এটা করলে কত আসতেছে, ইন্টু 150, তাহলে চলে আসতেছে হচ্ছে 1.26 এত গ্রাম। তাও খুব একটা বেশি আসেনি। তাহলে বলো তো এখানে আমরা ভেজালের যে পরিমাণটা পাবে, ভেজালের পার্সেন্টেজটা সেটা বের করতে পারবো না। এখানে ভেজাল কতটুকু বলো, পুরোটা ছিল 5 গ্রাম, এতটুকু আসছে বিশুদ্ধ। আমরা যেটা ম্যাথ করে বের করছি সেটা কিন্তু বিশুদ্ধ, এটা কিন্তু বিশুদ্ধ ম্যাথ করে আমরা যেটা পাবো সেটা বিশুদ্ধ। বিশুদ্ধ অঞ্চলটাই কিন্তু বা বিশুদ্ধ অংশটাই শুধুমাত্র বিক্রিয়া করতে পারে। তাহলে পার্সেন্টেজ অফ ভেজাল যখন তুমি করবা, উপরে ভেজালটাকে নিতে হবে, তাহলে ভেজাল হবে কি 5 মাইনাস বিশুদ্ধ অংশ বাদ দিয়ে দাও, আর নিচে হবে টোটালটা ইন্টু 100%। এটা করে দিলেই যেই ভ্যালুটা আসবে সেটাই কিন্তু আমাদের কাঙ্ক্ষিত আনসার। বলো সবাই ক্লিয়ার কিনা? এই হচ্ছে আমাদের প্রসিজার এই ম্যাথটা করার জন্য। আগেরটা ছিল আমাদের বিশুদ্ধতার শতাংশ, আর এবার আমরা শতকরা পরিমাণ করছি ভেজাল। চলো আমরা পরের ম্যাথটাতে চলে যাই। চট্টগ্রাম বোর্ডের কোশ্চেনটায় লক্ষ্য করো, এখানে আমাদের গ নাম্বারে ম্যাথটা আসছে, আর ঘতে কিন্তু আয়ন ইলেকট্রন পদ্ধতিতে সমতাকরণ আসছে, ওটা তোমরা করতে পারবা। তাহলে আসলে আমরা গ নাম্বারটা করি। এক্ষেত্রে দেখো আমাদের লোহার আকরিকটা আসে কিসের মধ্যে, সালফিউরিক অ্যাসিডের মধ্যে। তাহলে এই প্রাইমারি যে বিক্রিয়াটা এটা কিন্তু প্রত্যেকবার হবে, বুঝছো? এটা লিখতে লিখতে তোমরা বোর্ড হয়ে যাওয়ার কথা। এবার দেখো আমাদের জারক হিসেবে ব্যবহার হচ্ছে KMnO4, এইটার মাধ্যমে আমরা টাইট্রেশনটা করতেছি। তাহলে আসো এটার মাধ্যমে বিক্রিয়াটা একবারে লেখা শিখি আমরা। কি কি, আমাদের জারকটা হচ্ছে KMnO4, প্লাস বিজারকটা কে আমাদের ফেরাস সালফেট FeSO4, প্লাস আমাদের সালফিউরিক অ্যাসিড ছিল হচ্ছে মাধ্যম, অম্লীয় মাধ্যম তৈরির জন্য। এবার আসো প্রেডিক্ট করি, KMnO4 থেকে বা MnO4 মাইনাস থেকে মনে আছে Mn2+ আসতো, সেই Mn2+ ধাতব ক্যাটায়ন, ধাতব ক্যাটায়ন কিন্তু যুক্ত হবে সালফেট দর্শক আয়নের সাথে, গেল। এবং জারকটা থেকে পানি আসতেছিল, গেল। এরপর আমাদের Fe2+ থেকে Fe3+ আসবে, সেও কিন্তু যুক্ত হবে আমাদের সালফেটের সাথে, এবং ওর যোজনী আর সালফেটের যোজনী এক্সচেঞ্জ করলাম, আর সর্বশেষে আমাদের দর্শকায়ন দুইটা K2SO4 একসাথে একটা যৌগ তৈরি করলো। এবার আসলে সমতাটা করি, মনে করে দেখো আমাদের
KMnO4 এর তুল্য সংখ্যা কিন্তু 5, সেটা চলে যাবে বিজারকের কাছে, আর বিজারক ফেরাস সালফেটের তুল্য সংখ্যা 1, সেটা চলে আসবে হচ্ছে KMnO4 এর সামনে গেল। এবার জারকে অক্সিজেন কয়টা আছে? 4টা, পানি হয়ে যাবে ঠিক সমসংখ্যক 4টা পানি, 4 দুগুণে 8টা হয়ে গেছে হাইড্রোজেন, অর্থাৎ এক্ষেত্রে অ্যাসিড বা H+ আসবে 8টা, একটা সালফিউরিক থেকে আসে 2টা, তাহলে 4 দুগুণে 8টা হয়ে যাবে। বাস, এবার জাস্ট ফাইনালি দেখো আয়রনেরটা করতে হবে, আয়রনেরটা তাহলে হয়ে যাবে কি 5/2। দেন আমাদের পটাশিয়াম যেহেতু আছে একটা, তাই ডান পক্ষে কিন্তু একটা হাফ দ্বারা গুণ করে দিতে হবে। এবারও কানেক্ট করে আসো, ফেরাস সালফেটের সাথে ওই বিক্রিয়াকে কানেক্ট করতে হলে কি করতে হবে? 5 দ্বারা গুণ করে দিতে হবে না, যাতে আমি আয়রনের সাথে ফেরাস সালফেটকে কানেক্ট করে এই ফেরাস সালফেট আর এই ফেরাস সালফেট দিয়ে দুটো বিক্রিয়াকে কানেক্ট করতে পারি। তাহলে আবার আগের মতো আমি এখান থেকে লিখবো কি বলতো, 1 মোল KMnO4 সেটা কিসের সমতুল্য? ডিরেক্টলি আমি বলে দিতে পারি 5 মোল Fe এর সমতুল্য, কারণ এই যে আমি দুইটা বিক্রিয়াকে পরস্পর কানেক্ট করলাম, 5 মোল Fe এর সমতুল্য। And দেখো তো KMnO4 আমার কত মোল ছিল? আমার মোলারিটি আর ভলিউম দেওয়া আছে, তাহলে আমি গুণ করে দিই, N = C × VL, তাহলে এত ইন্টু 0.085 এত মোল KMnO4 কতটুকুর ইকুইভ্যালেন্ট হবে? সেটা সিম্পলি গুণ হয়ে যাবে 5 × 0.03 × 0.085 এত মোল আয়রন। আমরা কিন্তু সব মোলের হিসাবে করবো, বুঝতে পারছো কিনা ভাই? ক্যালকুলেশনটা করে বলি কত আসতেছে, ইন্টু 0.085, তাহলে চলে আসতেছে হচ্ছে 0.01275 এত মোল আয়রন। খুব কম আসতেছে আয়রনের ভ্যালুটা। এবার দেখো আমরা যদি ভর লাগে আমরা সিম্পলি কি করে দিব এটার সাথে, এত ইন্টু আয়রনের ভর 56 গুণ করে দিলেই কিন্তু আমাদের এত গ্রাম আয়রন হয়ে গেল বিষয়টা। তাহলে আমি জাস্ট 56 গুণ করে দিই, তাহলে আমাদের আনসারটা আসতেছে হচ্ছে 0. আমি যদি এখান থেকে আলাদা করে একটু এই পাশে লিখি, 0.714 এত গ্রাম আয়রন। বাট এবারও কোয়েশ্চেনের দিকে একটু লক্ষ্য করো, আমরা কতটুকু নিয়ে কাজ করছি? আমরা কিন্তু উপরের দ্রবণটার 20 ml নিয়ে কাজ করে এই ভ্যালুটা পাইছি 20 ml নিয়ে, বাট সেটা কিন্তু ছিল 100 ml। এটা আবার আলাদা করে করতে হবে, 20 ml এর জন্য এটা আসছে, তাহলে 100 এর জন্য কত সেটা আমরা নেক্সট পেজে বের করি। আলাদা করে আরেকটা স্লাইড নিয়ে নিই ভাইয়া, যে আমাদের 20 ml এর জন্য আমরা কত পাইছি বলতো আনসারটা? 0.714 গ্রাম। 20 ml এর জন্য আমরা পাইছি 0.714 গ্রাম। তাহলে 100 ml এর জন্য কত হবে? সিম্পলি ঐকিক নিয়ম, 0.714 ডিভাইডেড বাই 20 ইন্টু হচ্ছে 100, এত গ্রাম আমাদের কাঙ্ক্ষিত আয়রনের পরিমাণ, সেটা আসতেছে হচ্ছে 3.57 এত গ্রাম আয়রন। এবার দেখি তো আমাদের ভেজালের পরিমাণ বের করতে বলছে কিনা। আচ্ছা, এখানে কিন্তু কোয়েশ্চেন অ্যাকচুয়ালি ভুল আছে। দেখো কোয়েশ্চেনে পুরো পরিমাণটাই বলেছিল 1.5 গ্রাম, বাট আমরা বিশুদ্ধই বেশি পেয়ে গেছি, অর্থাৎ কোয়েশ্চেনে কিন্তু ডাটাটা ভুল দেওয়া আছে অ্যাকচুয়ালি। সো এই ক্ষেত্রে আমরা এতটুকু করেই রেখে দিব, কারণ এখানে আমাদের ভেজালের পরিমাণটা বের করা সম্ভব না। কোয়েশ্চেন যদি দেওয়া থাকতো 4 গ্রাম, তখন আমরা বলতে পারতাম আচ্ছা 4 গ্রামের মধ্যে তাহলে বাকি যে অবশিষ্ট অংশটা সেটা কিন্তু আমার কি হবে? ভেজাল হবে। এটা আমি আলাদা করে বলতে পারতাম। এবার চলো আমরা পরের ম্যাথটাতে চলে যাই। এই ম্যাথটাতেও গ নাম্বার আমাদের সেই অর্ধবিক্রিয়া সমতাকরণ, এবং ঘতে একটা ম্যাথ আছে, এটা চলো আমরা করা শুরু করি। এবং এই ক্ষেত্রে দেখো একটু ঘুরায় দিছে, এবার সি আর ভলিউমটা ডিরেক্টলি দেওয়া নাই, আমাদের কনসেন্ট্রেশনটা আলাদা করে একটু বের করে নিতে হবে। কিভাবে করবো দেখো, আমরা জানি কনসেন্ট্রেশন কিন্তু অ্যাকচুয়ালি N/VL থেকে বের করা যায়, রাইট? আবার N কে আমরা বের করতে পারি W/M দিয়ে, যদি আমাদের ভর জানা থাকে। দেখো আমাদের এক্ষেত্রে পটাশিয়াম ডাইক্রোমেটের কিন্তু ভর দেওয়া আছে 2.94, এবং তুমি ক্যালকুলেট করলে দেখবা ওর মোলার ম্যাসটাও কিন্তু 294 আসে। সেখান থেকে আমার ভলিউমটা দেওয়া আছে হচ্ছে 100 ml, আমি যদি লিটারে নিয়ে যাই এইটা হবে। এখান থেকে আমরা এখন কনসেন্ট্রেশনটা বের করে আনবো। তাহলে ভাইয়া করে বলতেছি কত আসতেছে, 294 ডিভাইডেড বাই হচ্ছে 0.1, তাহলে চলে আসতেছে হচ্ছে 0.1 মোলার। তাহলে কোয়েশ্চেনে কিন্তু অ্যাকচুয়ালি 0.1 মোলার এবং 100 ml দেওয়া আছে। ক্লিয়ার পুরোপুরি? আসো এবার দেখি কি বললো। আমাদেরকে বললো 2 নং দ্রবণকে সম্পূর্ণ জারিত করতে 3 নং দ্রবণের এত ml প্রয়োজন হলে লোহার বিশুদ্ধতা। তাহলে আবার আগের মতো আমাদের বিক্রিয়াটা লিখতে হবে। ইনিশিয়ালি বিক্রিয়াটা কি ছিল? আমাদের আয়রন সেই সালফিউরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করবে, বিক্রিয়া করে তৈরি করবে কি আমাদের ফেরাস সালফেট, আর হচ্ছে হাইড্রোজেন গ্যাসটা উড়ে যাবে। দেন এক্ষেত্রে এই ফেরাস সালফেট সালফিউরিক অ্যাসিড এরা মিলে আমাদের যে জারকটা তার সাথে বিক্রিয়া করে একটা জারণ বিজারণ বিক্রিয়া সম্পন্ন করবে। সেটা কি? এই যে জারকটা আমি লিখতেছি K2Cr2O7। দেন আমাদের এক লাইনে প্রোডাক্টটা লিখতে হয়, আমরা প্রেডিক্ট করা শিখছিলাম। এখান থেকে আসে কিন্তু ক্রোমিয়াম 3+, যে একটা ধাতব ক্যাটায়ন হওয়ার কারণে ওর সাথে দর্শকায়ন সালফেট আসবে এবং যোজনী এক্সচেঞ্জ হইলো। একইভাবে ওর থেকে কিন্তু একটা পানি আসে, একটা না কিছু পরিমাণ পানি আসবে। দেন আমাদের ফেরাস থেকে কিন্তু আসবে ফেরিক, এবং সেও সালফেটের সাথে যোজনী এক্সচেঞ্জ করে থাকবে Fe2SO4 আর আমাদের দুটো কালপ্রিট একসাথে দর্শকায়ন দুটো মিলে একটা যৌগ তৈরি করবে। এবার আসো আমরা সহগগুলো দিয়ে দিই। আমাদের তুল্য সংখ্যা K2Cr2O7 এর 6, সেটা আমি দিয়ে দিব ফেরাস সালফেটের সাথে, আর ফেরাস সালফেটের 1 এখানে দিয়ে দিব। জারকে যেহেতু পানি অক্সিজেন সংখ্যা 7টা, তাহলে পানি চলে আসবে কয়টা? 7টা। 7 দুগুণে 14টা হাইড্রোজেন, তাই এখানে সালফিউরিক অ্যাসিডও হয়ে যাবে 7 দুগুণে 14টা। এবার তাহলে আমরা করবো কি, জাস্ট এখানে একটা 3 দ্বারা গুণ করে দেখো আয়রন 3 3 6 মিলে গেছে, বাকি প্রত্যেকটা জিনিস সমতাকরণ হয়ে গেছে। দেন আগের মতো আমাদের জাস্ট লিখে ফেলতে হবে যে আমাদের 1 মোল K2Cr2
O7 সেটা ইকুইভ্যালেন্ট কিন্তু 6 মোল Fe। কিভাবে আসলো? ওই যে আগের মতো আমাদের ইকুয়েট করতে হবে, এটার 6 দেখে ওই বিক্রিয়াটাকে 6 দ্বারা গুণ করতে হবে। এই যে আমি কানেক্ট করে ফেললাম, তাহলে এর সাথে এ কানেক্ট হইলো, তাহলে আমি বলতে পারি কি এটার 1 মোল কিন্তু আয়রনের 6 মোলের সমতুল্য, এতক্ষণ ধরে করে আসছি। সুতরাং এখন দেখো ওর মোল সংখ্যাটা আমার কত হবে, 0.1 ইন্টু 100 ml না, দেখো এখন কিন্তু বলছে ওর 10 ml নিয়ে কাজ করা হয়েছে, খুবই কেয়ারফুল। তো এখানে হবে 0.1 ইন্টু 10 ml, অর্থাৎ 0.01 এত মোল K2Cr2O7, এত মোল সি ইন্টু ভি এল করছি এন বের করার জন্য। K2Cr2O7 সমান এখানে গুণ হয়ে যাবে 6 ইন্টু 0.1 ইন্টু 0.01 এত মোল আয়রন। তাহলে এটা ভাইয়া করে বলতেছি, খুব সম্ভবত 6 ইন্টু 10⁻³ চলে আসার কথা, তাও করে দেখি। হ্যাঁ, 6 ইন্টু 10⁻³ এত মোল আয়রন। আমার তো ভর লাগবে, তাহলে আমি সিম্পলি 56 দ্বারা গুণ করে তোমাদের ডিরেক্ট বলে দিই কত আসতেছে। 56 দ্বারা গুণ করলে এটা চলে আসতেছে 0.0336, সরি 0.336, প্রথম জিরোটা হবে না, 0.336 এত গ্রাম আয়রন। তাহলে এবার বলো তো আমি কি এখান থেকে লোহার বিশুদ্ধতাটা বের করতে পারবো না? বিশুদ্ধতা কি হবে বলতো? পার্সেন্টেজ অফ আমাদের বিশুদ্ধতা, সেটা হবে উপরে আমরা বসাবো বিশুদ্ধ পরিমাণটা। ভাই যদি উপরে বিশুদ্ধ পরিমাণটা নিই কত হবে, 0.336 ডিভাইডেড বাই টোটাল পরিমাণ, দেখো কোয়েশ্চেনে দেওয়া 0.52 ইন্টু হচ্ছে 100%, বাস এটা করে দাও, যেই ভ্যালুটা আসবে সেটাই কিন্তু আমাদের বিশুদ্ধতার শতকরা পরিমাণ। বলো ক্লিয়ার কিনা? এবার চলো আমাদের সর্বশেষ সিকিউটা আজকের মতো আমরা করে নিই। প্রত্যেকটা সিকিউতে দেখবে এই টাইপেরই থাকবে, এখানে গ নাম্বারটা একটু ভিন্ন যাচ্ছে। মানে এখানে বলছে এ পাত্রের দ্রবণ থেকে প্রমাণ অবস্থায় কত সেন্টিমিটার কিউব, বা সেন্টিমিটার কিউবকে কিন্তু আমরা অ্যাকচুয়ালি বলতে পারি কত এম এল হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হবে। তাহলে এই পাত্রে দেখো কি কি আছে, সালফিউরিক অ্যাসিড আছে, তার সাথে আমরা লোহা বিক্রিয়া করতেছি। তাহলে এখানে প্রথম বিক্রিয়াটা থেকে একটা ম্যাথ দিয়ে দিছে, লোহার সাথে আমি সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়া করা হলে তৈরি হচ্ছে কি আমাদের ফেরাস সালফেট, কারণ হাইড্রোজেনকে অধিক সক্রিয় আয়রন প্রতিস্থাপিত করে দেয়, হাইড্রোজেনটা এই যে বের হয়ে যাচ্ছে, এই হাইড্রোজেনের পরিমাণটাই আমার লাগবে। কোয়েশ্চেনে দেখো তো কার পরিমাণ দেওয়া আছে, কোয়েশ্চেনে কিন্তু আমাদের সালফিউরিক অ্যাসিডের পরিমাণ দেওয়া আছে 50 ml, বাট এখানে অন্য কোনো ডাটা কি দেওয়া আছে না। তাহলে এই লোহার পরিমাণটা যদিও অবিশুদ্ধ, মানে এক্সাক্ট বিশুদ্ধ না, বাট এই ম্যাথে তোমাকে এক্সপেক্ট করতেছে যে ওইটাকে তুমি বিশুদ্ধ পরিমাণ ধরে ম্যাথটা করো, কারণ গ নাম্বার করার জন্য আর পর্যাপ্ত কোনো ডাটা নাই। সো দেখো আমরা বলতে পারি কি 1 মোল আয়রন 1 মোল হাইড্রোজেন গ্যাসের সমতুল্য, রাইট? এখন তাহলে আয়রনের মোল সংখ্যা কত দেওয়া আছে, আমার ভর দেওয়া আছে, তাহলে 1.28 এত গ্রাম ডিভাইডেড বাই হবে হচ্ছে 56। কেন? আমরা জানি এন ইকুয়ালস টু কিন্তু ডাব্লিউ/এম, এখান থেকে মোল নাম্বারটা বের করলাম। এত মোল আয়রন চলে আসবে কি বলতো, 1.28 ডিভাইড বাই 56 এত মোল H2। বাট আমাদের বলছে দেখো প্রমাণ অবস্থায় কত ml হাইড্রোজেন গ্যাস তৈরি হবে, আমরা জানি কিনা N ইকুয়ালস টু VL/22.4, সেটাও কিন্তু লিখা যায়। তাহলে এই মোল নাম্বারকে আমি লিখতে পারি কি বলতো, এখান থেকে ফর্মুলা লিখতে পারি যে 1.28 ডিভাইড বাই 56, এই যে আমাদের এন এর ভ্যালু বসালাম হাইড্রোজেনের জন্য করতেছি, এটা কিন্তু আমি H2 এর জন্য করতেছি। এই ম্যাথে একটু ভিন্ন ধাঁচের একটা ম্যাথ, বুঝছো? পরিমাণগত রসায়নে এই ম্যাথগুলো তোমরা করে অভ্যস্ত থাকারই কথা। আচ্ছা ক্লাসের টপিক যদিও এটা না, তাও আমরা করি। VL বাই এই হচ্ছে 22.4, এখান থেকে তুমি ভলিউমটা পেয়ে যাবা লিটারে, দেন যে আনসারটা আসবে সেটাকে যদি জাস্ট 1000 দ্বারা মাল্টিপ্লাই করে দাও তাহলেই কিন্তু আমাদের সেন্টিমিটার কিউব অথবা ml এ কাঙ্ক্ষিত আনসারটা চলে আসবে। বলো সবাই ক্লিয়ার কিনা এই ম্যাথ? এবার আমাদের কাঙ্ক্ষিত ম্যাথ ঘ নাম্বার যেটা, সেটা করার জন্য আমরা পরের পেজে চলে যাই। ভাইয়া তাহলে কি করবে, এই স্লাইডটাকে একটু কপি করে নিব পরের পৃষ্ঠাটাতে। হ্যাঁ দেখো আমাদের এই ম্যাথের ঘ নাম্বারটা এখন ফোকাস করতে হবে। ঘ নাম্বারে কি বলছে যে এ পাত্রের 40 ml কে যদি বি পাত্রের দ্রবণ জারিত করে তবে এ পাত্রের লোহার বিশুদ্ধতা। দেখো তো সিমিলার ম্যাথ না আমরা এতক্ষণ ধরে করে আসতেছি। প্রথমে আয়রন সালফিউরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করবে, বিক্রিয়া করে তৈরি করলো আমাদের ফেরাস সালফেট, উড়ে গেল হচ্ছে হাইড্রোজেন গ্যাস। এরপর হচ্ছে এখানে জারণ বিজারণ বিক্রিয়াটা হবে ফেরাস সালফেট প্লাস হচ্ছে K2Cr2O7, সেই একই জারক, প্লাস আমাদের মিডিয়াম সালফিউরিক অ্যাসিড। সেখান থেকে কি কি তৈরি হইতেছে বলে এতক্ষণ তোমাদের মুখস্থ হয়ে যাওয়ার কথা, Cr2SO4 আজকের পুরো ক্লাসটা আসলে প্র্যাকটিস ওরিয়েন্টেড, বুঝছো? যারা আমার সাথে শুরু থেকে নিজে নিজে কোর্সে ধরে ধরে প্র্যাকটিসটা করছে তাদের ক্লাসের পরটা ক্লাসেই হয়ে যাওয়ার কথা। পানি তৈরি হয়েছে আর সাথে হচ্ছে K2SO4 এই তৈরি হয়েছে। এবার আসলে আমরা সমতাকরণটা করি। আমাদের মনে আছে তুল্য সংখ্যা এক্সচেঞ্জ করতে, আয়রনের 1 চলে যাবে এখানে, K2Cr2O7 6 আসবে এখানে। তাহলে আমাদের এই জায়গায় কি করতে হবে, জারকের সমসংখ্যক পানি দিতে হবে। জারকের যে অক্সিজেন কয়টা ছিল 7টা, তাহলে পানি দিতে হবে 7টা, 7 গুণে 14টা হাইড্রোজেন, তাহলে 7 গুণে 14টা হাইড্রোজেন। এবার পটাশিয়াম আয়রন সব মিলাই ফেলো, এই দেখো 3। এবার প্রত্যেকটা জিনিস সমতাকরণ হয়ে গেছে। তাহলে আমরা বলতে পারি 1 মোল K2Cr2O7 সেটা কিন্তু সমতুল্য কতর, এখানে যদি আমি 6 দ্বারা গুণ করে দিই দুইটা বিক্রিয়াকে কানেক্ট করার জন্য, সেটা হবে কিন্তু 6 মোল আয়রনের সমতুল্য, 6 মোল আয়রনের সমতুল্য। সুতরাং আমাদের কোয়েশ্চেন এটার মূল নাম্বার দেখো কিভাবে বের করবো, সি ইন্টু ভিএল করে 0.04 ইন্টু ভলিউমটাকে লিটারে নিলে হবে 0.02, এই সি ইন্টু ভিএল ভেবে করছি, এত মোল K2Cr2O7 সেটা হবে কি সিম্পলি এখানে গুণ হয়ে যাবে 6 ইন্টু 0.04 ইন্টু 0.02 এত মোল
আয়রন। তাহলে ভাইয়া ক্যালকুলেশনটা করে বলি কত আসতেছে, 0.04 ইন্টু 6 ইন্টু 0.02, এটা করলে চলে আসতেছে হচ্ছে 4.8 ইন্টু 10⁻³ এত মোল আয়রন। আমাদের যেহেতু ভরটা লাগবে, আমি সিম্পলি এটাকে 56 দ্বারা গুণ করে বলতেছি ভরটা কত আসতেছে, ভর আসতেছে 0.2688 এত গ্রাম আয়রন। বাট দেখো তো আমাদের কোয়েশ্চেনে সেটা কিন্তু ছিল 50 ml ওই পাত্রের দ্রবণটা, আমি তার 40 ml নিয়ে কাজ করছি। তাহলে এখনো কিন্তু ম্যাথ করা বাকি রয়ে গেছে একটু অংশ। 40 ml এর জন্য আমাদের আয়রনের পরিমাণটা আসছে হচ্ছে 0.2688 এত গ্রাম। আমাদের লাগবে কিন্তু 50 ml এর জন্য। তাহলে 50 ml এর জন্য কত হবে, সিম্পলি 0.2688 ডিভাইডেড বাই 40 ইন্টু হচ্ছে 50, মানে যে আনসারটা আসছিল তার কি করতে হবে, ইন্টু 5 করতে হবে, ডিভাইড বাই 4 করতে হবে। তাহলে করে দিলে চলে আসতেছে 0.336 এত গ্রাম। বাট স্টিল কিন্তু আমাদের এখন ভেজালের পরিমাণটা বের করা লাগবে। বলছে বিশুদ্ধতা কত, তাহলে বিশুদ্ধতা কত হবে বলতো, পার্সেন্টেজ অফ বিশুদ্ধতা আমরা উপরে নিব বিশুদ্ধ পরিমাণটা। বিশুদ্ধতা হচ্ছে যেটা আমরা বের করছি, যেটা বিক্রিয়া করে পাবো সেটা কিন্তু বিশুদ্ধ এত গ্রাম, ডিভাইডেড বাই আমাদের লোহার পুরো পরিমাণটা কত ছিল 1.28, তাহলে 1.28 দ্বারা ভাগ ইন্টু হচ্ছে এই 100% করলে যে ভ্যালুটা আসতেছে সেটাই কিন্তু আমাদের কাঙ্ক্ষিত বিশুদ্ধতার পরিমাণ। বলো তোমরা পুরোপুরি ক্লিয়ার কিনা। এই হচ্ছে পুরোপুরি আমাদের জারণ বিজারণ, এবং আশা করি আজকের ক্লাসটা যারা শুরু থেকে শেষ অবধি বুঝে বুঝে করতে পারবে আমার সাথে, এবং বোর্ডের জন্য পরবর্তী সিকিউগুলো প্র্যাকটিস করবা, তারাই কিন্তু দেখবা বোর্ড পরীক্ষায় জারণ বিজারণ থেকে একটা সিকিউ পুরোপুরি এনশিওর করে আসতে পারবা। ঠিক আছে, তাহলে এই পুরোটা করার জন্য কিন্তু আমাদের এই ম্যাপটা ভালো মতো জানা থাকতে পারে। ম্যাপ হচ্ছে আমাদের এই দুইটা পেজ, জারকের পেজটা আর বিজারকের পেজটা। কারণ দেখবা ভাই যে এখানে দাগানো আছে আলাদা করে রেড টিক মার্ক, এই 5টা বিজারক এবং এই 2টা জারক, এর বাইরে দেখবা আমাদের বোর্ড পরীক্ষায় আসতেছে না, এবং এগুলো যদি আমরা ভালো মতো প্র্যাকটিস করে থাকি অলমোস্ট মুখস্থই হয়ে যাবে আমার করতে করতে। এই আর কি আজকের পুরো ক্লাসে আমাদের জারণ বিজারণ। তাহলে আজকের ক্লাস ভাইয়া এখানেই শেষ করতেছি। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম সবাইকে।